স্ক্রিন দেখা যায়? আচ্ছা, তো আজকে নতুন আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কার্ভেচার অফ রেলওয়ে বা কার্ভেচার অফ ট্র্যাক, মানে রেলওয়ে ট্র্যাকে যে কার্ভটা দেওয়া হয় সেই কার্ভেচারের চ্যাপ্টারটা আমরা এটা শুরু করব, বা এটাকে আরেক ভাষায় বলা যায় যে সুপার এলিভেশন ডিটারমিনেশন। যে রোডের ক্ষেত্রে আপনারা সুপার এলিভেশন শিখছেন লাস্ট সেমিস্টারে, আপনারা এই ওভারটেকিং সাইড ডিস্টেন্স, ওএসডি এসএসডি এগুলোর পাশাপাশি সুপার এলিভেশনও শিখছেন। তো এই রেলের ক্ষেত্রে তো আর এসএসডি ওএসডি থাকে না, কারণ রেল তো একটা আরেকটাকে ওভারটেক করে না, সেম ট্র্যাকে তো ওভারটেক করে না। কিন্তু সুপার এলিভেশনটা রেলের জন্য ইম্পর্টেন্ট, কারণ যখন একটা কার্ভ আসবে তখন তো সুপার এলিভেশন দিতে হবে। তো প্রথমত যদি আসি যে সুপার এলিভেশনের আসলে প্রথমে ডেফিনিশনটা কি এবং কখন সেটা সুপার এলিভেশনটা দিতে হয়, বা রেলওয়েতে আসলে কার্ভ দিতে হয় কেন। প্রথমত বলতেছে, কার্ভস আর ইন্ট্রোডিউসড অন এ রেলওয়ে ট্র্যাক টু বাইপাস অবস্টাকলস, to provide longer and easily traversed gradients, pass a railway line through obligatory or desirable location. তো কথাটার মানে প্রথমেই বলতেছে আসলে রেলওয়েতে কার্ভ দেওয়ার দরকার কি? যদি লাইনটা একদম আমরা সোজা রাখি তাহলে তো আমি সব থেকে বেস্ট হয়, মানে আমি বেস্ট স্পিড পাবো, সেখানে আমার কস্ট কম হবে, কোনো সুপার এলিভেশন দিতে হবে না, কোনো মানে গ্রেডেশন আমার চিন্তা করতে হবে না, গ্রেডিয়েন্ট চিন্তা করতে হবে না। তো কার্ভ দেওয়ার মানে উদ্দেশ্যটা কি? ধরেন সাপোজ আপনার এটা হচ্ছে একটা রেলওয়ে। এখন এই রেলওয়ে থেকে এইখানে একটা মেজর সিটি আছে, একদম মেজর সিটি। এই মেজর সিটির সাথে রেলওয়ের একটা কানেক্টিং কোনোভাবে করতে হবে, এখানে একটা স্টেশন করতে হবে। তো তাহলে কি করতে হয়, আমাদের এই রেলওয়েটাকে কোনোভাবে আস্তে 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 এরকম কার্ভ দিয়ে এই সিটির সাথে কানেক্ট করতে হয়। অথবা আর কি হইতে পারে, সাপোজ সোজা রেল লাইন আসতেছে, এখন এইখানে কোনো একটা পাহাড় আছে, একটা অবস্টাকল আছে যেটাকে আপনি কেটে ফেলতে পারতেছেন না, সরাই ফেলতে পারতেছেন না। তাহলে কি এখানে যদি একটা পাহাড় থাকে তাহলে আমাদেরকে অবস্টাকল থাকলে কি করতে হয়, এটাকে বাইপাস করতে হয়, এটাকে বাইপাস করে যেতে হয়। তো এই সমস্ত বিভিন্ন কারণ, যখন আমরা রেলওয়ে ট্র্যাকটাকে বা রেল লাইনটাকে, আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে বেসিক, মানে উদ্দেশ্য অবজেক্টিভ থাকবে হচ্ছে রেল লাইনটাকে সোজা রাখা। তো যখন সোজা রাখতে পারবো না তখন আমাদের সেখানে কার্ভ ইন্ট্রোডিউস করতে হবে। আর যখনই কার্ভ দিতে যাব তখন আমাদের সেখানে ওই সুপার এলিভেশন দিতে হবে। তো এখানে বলা আছে হরাইজন্টাল কার্ভস আর প্রোভাইডেড when a change in the direction of the track is required. Vertical curves are provided at points where two gradients meet or where a gradient meets ground level. এখানে দুইটা কথা আছে। এই কার্ভ যখন আমরা বলতেছি, এখানে আমরা বললাম কার্ভটা কেন দেওয়া হয়। এখন যখন কার্ভের কথা বলতেছি সেখানে কার্ভটা আবার দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে হরাইজন্টাল কার্ভ আর একটা হচ্ছে ভার্টিক্যাল কার্ভ। এখন এই দুইটার মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি, হরাইজন্টাল কার্ভ কোনটা আর ভার্টিক্যাল কার্ভ কোনটা। চিন্তা করেন একটা রেল লাইন একদম সমতলায় আছে, আমি লাস্ট ক্লাসে যখন ট্র্যাকটিভ ফোর্স পড়াইছিলাম, তো একদম ফ্ল্যাট গ্রাউন্ডে আছে, ফ্ল্যাট গ্রাউন্ডে থেকেই সে এরকম মোড় নিতেছে, এরকম একটা মোড় নিতেছে। এই যেমন ঈশ্বরদী বাইপাসের একটা ফিগার দেখাইছিলাম, সেখানে কিন্তু যেখানে মোড় নিতেছে সেই গ্রাউন্ডটা এবং যেখানে সোজা চলতেছে, দুইটা গ্রাউন্ডে কিন্তু সেম লেভেলে আছে, একই লেভেলে আছে। তো একই লেভেলে যদি এরকম কার্ভ দেওয়া হয় তাহলে সেগুলোকে বলা হয় হরাইজন্টাল কার্ভ। আর ভার্টিক্যাল কার্ভ হচ্ছে কোনো জায়গায় গ্রাউন্ড উঁচু, কোনো জায়গায় নিচু। তাহলে রেল লাইনটাকে এরকম একটা ফিগারও দেখাইছিলাম, যখন গ্রেডিয়েন্ট উপরের দিকে উঠতেছে, তাহলে সেক্ষেত্রে রেল লাইনটা সাপোজ এরকম আসতে আসতে এরকম কোনো একটা অবস্টাকলের কারণে বা যে কোনো কারণে তাকে উপরে গিয়ে তারপর আবার নিচে নামতেছে। তাহলে তার যে ফ্ল্যাট গ্রাউন্ড ছিল এটা যেমন একদম সমতল ভূমি ছিল, এই সমতল থেকে যেহেতু ভার্টিক্যাল দিকেও যখন উপরে উঠতেছে বা উপরে ওঠে, তখন আমাদের সেখানে ভার্টিক্যাল কার্ভ দেওয়া হয়। এরপর আসতেছে ডেজিগনেশন অফ কার্ভ। একটা কার্ভের ডেজিগনেশন কিভাবে করা হয় এটা লাস্ট ক্লাসেও পড়াইছিলাম। একটা কার্ভের ডেজিগনেশন করা হয় হচ্ছে তার ডিগ্রির মাধ্যমে, যে সেটা কত ডিগ্রি কার্ভ। একটা কার্ভ সেটা কি 2 ডিগ্রি কার্ভ নাকি 3 ডিগ্রি কার্ভ নাকি 4 ডিগ্রি কার্ভ। এবং বলছিলাম যে একটা কার্ভ যত ছোট হয়, যত সূক্ষ্ম স্টিপ কার্ভ হয়, তার ডিগ্রি হয় তত বেশি, এবং যেটা যত মাইল্ড কার্ভ হয় তার ডিগ্রি হয় তত কম। কথাটার মানে হচ্ছে, ধরেন একটা কার্ভ হচ্ছে অনেক দূরের থেকে আস্তে 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 বাঁকতে বাঁকতে আসছে, তার মানে এটা ডিগ্রি হবে কম। ডিগ্রি কম মানে হচ্ছে তার রেডিয়াসটা বেশি, এদের মধ্যে একটা রিলেশন আছে, আমি নেক্সটেই দেখাবো। আর একটা কার্ভ এরকম জাস্ট হঠাৎ করে গিয়ে এরকম বাঁক নিয়ে নিছে, তাহলে এটার ক্ষেত্রে তার ডিগ্রিটা কম, সরি ডিগ্রিটা বেশি, ডিগ্রিটা বেশি হওয়ার কারণে একটা রেডিয়াসটা কম। তো এখানে সেটাই বলতেছে কার্ভ ইজ ডিফাইন্ড বাই আইদার ইটস রেডিয়াস অর ইটস ডিগ্রি। তার মানে রেডিয়াসের মাধ্যমে
ডিফাইন করা যায় অথবা ডিগ্রির মাধ্যমে ডিফাইন করা যায়। তবে সাধারণত প্রচলিতভাবে এটাকে ডিগ্রির মাধ্যমেই ডিফাইন করা হয়, কারণ রেডিয়াসের মাধ্যমে ডিফাইন করা টাফ। কারণ একটা কার্ভের রেডিয়াস হইতে পারে 300 মিটার, আর একটা হইতে পারে 320 মিটার, আর একটা হইতে পারে 330 মিটার। তো ডিগ্রি যখন আমরা বলি, ডিগ্রিটা সাধারণত ফ্র্যাকশনে বলা হয় না, এটা বলা হয় 2 ডিগ্রি কার্ভ নাকি 3 ডিগ্রি কার্ভ, এভাবে একটা হোল নাম্বারে বলা হয়। তো এই যে ডিগ্রি এবং রেডিয়াস তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা এখানে দেখানো আছে। আমি জাস্ট এই 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 সমস্ত কথাগুলো একদম বেসিক কথাবার্তা। এখানে যেটা বলা হয়েছে, যদি টোটাল যে কার্ভটা, সেই টোটাল কার্ভে যদি আমরা একটা পরিধি বের করতাম, সে পরিধি সার্কুমফারেন্স মানে হচ্ছে পরিধি, পুরো পরিধির হচ্ছে 2 পাই আর, সেখান থেকে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। তো 360 থেকে 2 পাই আর দিয়ে ভাগ করে একটা কর্ড লেন্থে গুণ করে, এগুলো হচ্ছে একদম বেসিক কথাবার্তা। এই লেভেলে এসে আসলে এই জিনিসগুলো আমার শেখানোর দরকার নেই, বা এই জিনিসগুলো আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমি যেটা ইম্পর্টেন্ট সেখানে ফোকাস করতেছি। তাহলে এখান থেকে আমরা ডিগ্রি বের করা, একটা কার্ভের ডিগ্রি বের করার ফর্মুলা দেখতেছি, ডি ইকুয়াল টু 1750 ডিভাইডেড বাই আর। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে যে আর এর ভ্যালুটা আমরা পাবো, সেই আর এর ভ্যালুটা পাবো হচ্ছে মিটারে। এখানে কেন খেয়াল রাখতে হবে বললাম, কারণ এর পরবর্তীতে যখন আমরা এই ফর্মুলাটা বসে ম্যাথ করব, অনেকেই যে ভুলটা করে, আপনাদের ট্রান্সপোর্টেশন ওয়ানেও যেহেতু সুপার এলিভেশন ছিল, আপনাদের বিশেষ করে ই সেকশনের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ওয়ান খাতাটা আমি দেখছি প্রীতম স্যার চলে যাওয়ার পরে। এইখানে তারা ফর্মুলাতে যেহেতু ভি এর ভ্যালুটা বসাইছে কিলোমিটারে, মানে কিলোমিটার পার আওয়ারে বেগ বসাইছে, অনেকে কি করছে এই রেডিয়াসটার ইউনিটও লিখছে কিলোমিটার, বা ভ্যালুটা বসাইছে কিলোমিটারে। তো এটা একটু কেয়ারফুল থাকতে হবে। আমরা যখন এই ফর্মুলাগুলো বসাইতেছি, এগুলো হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, তো এখানে ইউনিটগুলো আমাদের মানে একটু চিন্তা করতে হয়, যে এই ইউনিটটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা এই ডিগ্রি বের করব। ডিগ্রি বের করার সময় যে রেডিয়াসটা থাকবে, রেডিয়াসটার ভ্যালুটা অবশ্যই মিটারে বসাইতে হবে। এইটাই ফর্মুলা, যে ডিগ্রি ইকুয়াল টু 1750 ডিভাইডেড বাই আর। তার মানে এখানে একটা ছোট্ট লাইন লেখা আছে, যদি একটা 2 ডিগ্রি কার্ভ হয়, 2 ডিগ্রি কার্ভ হলে তার রেডিয়াসটা হবে হচ্ছে 875 মিটার। এখন আরেকটা কথা আছে, এটাও আসলে মানে আমাদের এই কোর্সের সাথে বা রিলেটেড না, বা আমার যে সমস্ত আমরা অ্যাপ্লিকেশন করব কার্ভের, সেটার সাথে রিলেশন না, জাস্ট আমি এখানে আসি একটু দেখাই দিব। রিলেশনশিপ বিটুইন রেডিয়াস অ্যান্ড ভার্সিন অফ এ কার্ভ। রেডিয়াস মানে কি? রেডিয়াস মানে হচ্ছে তার একটা ব্যাসার্ধ, মানে এই যে টোটাল যে ব্যাসের অর্ধেক, বা সহজ কথায় আমরা যদি বলি যে পরিধির উপরে যে কোনো একটা বিন্দু থেকে তার কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। আর ভার্সিন মানে কি? ভার্সিন মানে হচ্ছে একটা জ্যা। তো এইখানে সেরকমই একটা রিলেশন দেখানো হয়েছে, যদি এই যে কোনো একটা জ্যা, তার মানে হচ্ছে এক পরিধির যে কোনো একটা বিন্দু থেকে আর একটা বিন্দু মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটাকেই বলা হয় জ্যা। তো জ্যাটাকে ইংলিশে বলা হয় ভার্সিন, ইংলিশে বলা হয় ভার্সিন। তো এই ব্যাসার্ধ এবং ভার্সিন জ্যা, এদের মধ্যে একটা রিলেশন এখানে দেখানো হয়েছে। তো এই রিলেশনটার আসলে ফিজিক্যাল কোনো অ্যাপ্লিকেশন আমাদের কার্ভ সেটিং এর মধ্যে নাই, বা রেলওয়ে কার্ভেচারের মধ্যে নাই। তাই আমি সরাসরি এখান থেকে যে প্রমাণ, সেটা নিয়ে আমি সময় নষ্ট করতেছি না, আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট আমি সেখান থেকে দেখাইতেছি। এখানে এখানে যে প্রমাণটা আছে, এই প্রমাণটা আপনার পরীক্ষায় আসার জন্য বা প্র্যাকটিক্যাল ইমপ্লিফিকেশন বা অ্যাপ্লিকেশনের জন্য ইম্পর্টেন্ট না। প্লাস এই যে এখানে যে প্রমাণটা আছে, এটা জাস্ট বেসিক জিওমেট্রি ছাড়া আর কিছুই না। একদম আপনারা আরো মানে লোয়ার ক্লাসে যে সমস্ত বেসিক জিওমেট্রি যেটা শিখে আসছেন, তার বাইরে এখানে কোনো কিছুই নেই। তো সেখান থেকে একটা রিলেশন বের করে, মেইনলি রিলেশনটা হচ্ছে এইটা। এটা থেকে আরো স্মল রিলেশন আছে, মেইনলি রিলেশন হচ্ছে এইটা। এইটা এটা হচ্ছে ভি মানে বোঝায় হচ্ছে তার ভার্সিন, ভার্সিন ইকুয়াল টু 12.5 সি স্কোয়ার বাই আর। এখানে সিটা কি? সিটা হচ্ছে এই যে টোটাল, মানে এই যে টোটাল যে ভার্সিনটা ছিল, তাদের অর্ধেক যে জায়গাটুকু, সেটা হচ্ছে সি। আর সেখান থেকে আর যেটা, সেটা হচ্ছে রেডিয়াস। এই ফর্মুলা আমাদের কোথাও অ্যাপ্লিকেশন করা লাগবে না, বা টোটাল যখন আমরা রেলওয়ে কার্ভ সেট করব, বা আমরা অ্যাপ্লিকেশন শিখবো কিভাবে কার্ভ ডিজাইন করতে হয়, বা সেখান থেকে কিভাবে তার সুপার মানে ডিজাইন স্পিড বের করতে হয়, সেখানে কোথাও আমাদের এটা ইমপ্লিফিকেশন করতে হবে না, কারণ আমাদের কোনো রেলওয়ে কার্ভই পড়া এরকম ডাইরেক্ট বৃত্ত হয়ে যাবে না। তো বৃত্ত না হলে সেখান থেকে আমরা আসলে জ্যা বের করার কোনো মানে প্র্যাকটিক্যাল কোনো সিগনিফিকেন্সও আসে না। তো এখান থেকে আমাদের যতটুকু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইটাই, এই লাইনটা, যে আমাদের যদি আমরা ডিগ্রি জানি, তাহলে যাতে আমরা রেডিয়াস বের করতে পারি, অথবা যদি আমরা রেডিয়াস জানি, তাহলে সেখান থেকে যাতে আমরা ডিগ্রি বের করতে পারি। এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রানজিশন কার্ভ। তো ট্রানজিশন কার্ভটা কি বলতেছে? A transition curve is a type of curve which is introduced between a straight and a circular curve, or between two branches of a compound curve.
It is in fact a curve with varying radius and it is sometimes called as spiral curve. তো ট্রানজিশন কার্ভটা কি জিনিস সেটা যদি আমরা একটু বুঝি, দেখেন বাই ডেফিনিশন যেটা আসছে, a transition curve is a type of curve which is introduced between a straight and a circular curve. কথাটার মানে হচ্ছে আমরা যে স্ট্রেট লাইন বলি, আসলে এই লাইন আসলে লাইন না, স্ট্রেট যদি একটা লাইন টানি বা স্ট্রেট একটা রেলওয়ে যাইতেছে, এইগুলাকে বলা হয় স্ট্রেট কার্ভ। স্ট্রেট লাইনটাকে বলা হয় স্ট্রেট কার্ভ, সাথে একটা সার্কুলার কার্ভ। সার্কুলার কার্ভ মানে কি, এরকম মানে বৃত্তাকার। তাহলে এই যে একটা সার্কুলার কার্ভ এবং এখানে একটা যে স্ট্রেট কার্ভ, তাদের যে সংযোগ করাবো, এখন তাদের মধ্যে কানেকশনটা কি হবে? আমি যেটা বললাম যে কার্ভ যখনই দেই তখন কি করা হয়, অনেক দূরের থেকে আস্তে 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 সেটা বাঁকায় নিয়ে আসা হয়, বাঁকায় নিয়ে এসে স্ট্রেটের সাথে যুক্ত করা হয়। এই যে আস্তে আস্তে যেখানে আমরা কানেক্ট করতেছি, আস্তে আস্তে এখানটাতে এবং এখানটাতে খুব মাইল্ড কার্ভ দেওয়া হয়। এখানে তাদের গ্রেডিয়েন্টটা অনেক সামান্য দেওয়া হয়, তাদের যে স্লোপটা সেটা অনেক সামান্য দেওয়া হয়। তো এই কার্ভগুলাকে বলা হয় ট্রানজিশন কার্ভ। দুইটা কার্ভের মধ্যবর্তী যে ট্রানজিশন পিরিয়ড, এটা নামটা আসছে এরকম, সেখানে একটা স্ট্রেট কার্ভ চাইতেছে, এখানে একটা সার্কুলার কার্ভ চাইতেছে। তাহলে স্ট্রেট থেকে এই সার্কুলার যাওয়ার জন্য তার একটা ট্রানজিশন ফেজ পার করা লাগবে। তো এই ট্রানজিশন ফেজে যে কার্ভটা দেওয়া হয় সেটাকে বলা হয় ট্রানজিশন কার্ভ। The function of a transition curve, it creates smooth running and imparts comfort to the passenger. যেহেতু এটা আস্তে আস্তে একদম একটা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যায়, তাহলে এটা প্যাসেঞ্জারকে একটা স্মুথ ফিল করায়। আর যদি এরকম না থাকে, যদি এরকম না থাকে সোজা চলতেছে, চলতে চলতে এরকম হঠাৎ করে এরকম বাঁক নিয়ে নিছে, তার মানে কি এখানে অনেক বড় একটা ঝাঁকি চলে আসে। ইট হেল্পস ইন অ্যাটেইনিং দ্য ডিজায়ার্ড সুপার এলিভেশন গ্র্যাজুয়ালি। এই যে যখন আমরা সুপার এলিভেশনটা দিব, অর্থাৎ রাস্তার এক সাইড থেকে আর এক সাইডটা আস্তে আস্তে উঁচু করব, যদি ট্রানজিশন কার্ভটা না দেই তাহলে কি হবে, এখানে যখন একদম পুরো প্রপার সার্কুলার কার্ভ চলে আসতেছে, এইখানে হঠাৎ করে এই সাইডটা অনেক বেশি উঁচু করা লাগে। তার মানে কি, এটার যদি আমি গ্রাউন্ডটা অনেক উপরে উঠাই দিই, তো এটার সাথে তো মিলবে না। ট্রানজিশন কার্ভটা দিলে সেটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই এলিভেশনের সাথে বা এই গ্রাউন্ড লেভেলের সাথে সেটা মিলাই যায়। দ্য চান্স অফ ডিরেলমেন্ট আর গ্রেটলি ডিক্রিজড। ডিরেলমেন্ট কথাটার মানে হচ্ছে, আমরা মাঝে মধ্যেই টিভিতে বা নিউজে বা ফেসবুকে দেখে থাকি যে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ওই লাইনচ্যুত হওয়াটাকেই বলা হয় ডিরেলমেন্ট। ট্রানজিশন কার্ভের কারণেই যে ডিরেলমেন্ট হয় বিষয়টা এরকম না, আরো অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে। তবে ট্রানজিশন কার্ভ যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে একটা ডিরেলমেন্টের মানে স্কোপ থেকে যায়, বা সেখানে একটা সম্ভাবনা ক্রিয়েট হয়, যেটা একদম স্ট্রেট চলতে চলতে হঠাৎ করে যদি বাঁক নেওয়া লাগে, এখানে সুপার এলিভেশনটা প্রপারলি দেওয়া যায় না, না দেওয়া গেলে সেখান থেকে এই ট্রেনটা লাইনচ্যুত হইতে পারে। এখন আমাদের যেটা মেইন, আমাদের এই যে চ্যাপ্টারটা সেটা রিলেটেড, সেই রিলেটেড, এবং সেটা এখান থেকে আমাদের মেইন কনসার্ন, মেইন যেটা আমাদের শেখার বিষয় সেটা সুপার এলিভেশন বা কান্ট। সুপার এলিভেশন মোটামুটি হচ্ছে আপনারা এই ট্রান্সপোর্টেশন ওয়ানে যেটা শিখে আসছেন ডেফিনেশন হচ্ছে সেইটাই, যে রাস্তার ইনার সাইড থেকে আপনারা এটাই শিখে আসছেন, রাস্তার ইনার সাইড থেকে আউটার সাইড ভার্টিক্যালি যতটুকু উঁচু করা হয়। কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, রাস্তার আপনারা ট্রান্সপোর্টেশন ওয়ানে যেটা সুপার এলিভেশন শিখে আসছেন, যে রাস্তার ইনার সাইড থেকে রাস্তার আউটার সাইডটা যতটুকু উঁচু করা হয় সেটাই হচ্ছে সুপার এলিভেশন। তো এইখানেও সেম ডেফিনেশন একই, তো জিনিসটা তো একই আসলে। The super elevation or cant is the difference in height between the outer and inner rail on a curve. তার মানে জাস্ট রোডের জায়গায় এখানে রেইল, যে রেইলের ইনার যে রেইলটা আছে সেটার তুলনায় আউটার রেইলটা যতটুকু যতটুকু আমরা ভার্টিক্যালি উঁচা করতেছি, অর্থাৎ তাদের মধ্যে যে হাইটের ডিস্টেন্স, এই হাইটের ডিস্টেন্সটাকে বলা হয় সুপার এলিভেশন। তবে রেলওয়েতে এই সুপার এলিভেশনকে যখন আমরা প্রবলেম সলভ করব, এই রেলওয়েতে সুপার এলিভেশনকে ডাকা হয় হচ্ছে কান্ট নামে, এবং এই সুপার এলিভেশন বা কান্টকে প্রকাশ করা হয় সি এ দ্বারা। সুপার এলিভেশনকে সাধারণত ই দ্বারা প্রকাশ করে আসছেন, এখানেও আছে যে যখন আমরা ম্যাথের মধ্যে সুপার এলিভেশন বের করি সেখানে ইউ ই ই দ্বারাও কোথাও কোথাও ইউজ করা হয়। ফাইনালি যখন ডিজাইন স্পিড বের করা হয়, তো ডিজাইন স্পিড বের করার সময় এই সুপার এলিভেশন ই যেটা সেটাকে আবার সি এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের এই দুইটা ভ্যারিয়েবল একটু মাথায় রাখতে হবে যে সুপার এলিভেশন এবং কান্ট একই কথা, জাস্ট সিনোনিমস। রোডের ক্ষেত্রে সেটাকে আমরা সরাসরি সুপার এলিভেশন বলে থাকি, রেলওয়ের ক্ষেত্রে সেটাকে আমরা বলি কান্ট। এখন আসতেছে হাউ ইট ইজ প্রোভাইডেড। এটা কিন্তু থিওরির জন্য ইম্পর্টেন্ট, যে সুপার হোয়াট ইজ সুপার এলিভেশন,
হোয়াই সুপার এলিভেশন ইজ প্রোভাইডেড আর হাউ ইট ইজ প্রোভাইডেড। এটা কিন্তু থিওরিতেও সাধারণত 2 মার্কের জন্য এসে থাকে। তো প্রথমত বলতেছে হাউ ইট ইজ প্রোভাইডেড, সুপার এলিভেশনটা কিভাবে দেওয়া হয়। ইট ইজ প্রোভাইডেড বাই গ্র্যাজুয়ালি লিফটিং দ্য আউটার রেল অ্যাভভ দ্য লেভেল অফ দ্য ইনার রেল। তার মানে হচ্ছে এইটা হচ্ছে একটা রেল লাইন, তাহলে যদি কার্ভটা এই দিকে থাকে, মানে সুপার ইলিভেশন তখনই দিব যখন আমার একটা কার্ভ আসতেছে, যখন একটা মোড় আসতেছে, বাঁক আসতেছে। তো যদি কার্ভটা এই দিকে থাকে তাহলে অবশ্যই এটা কার্ভের জন্য ইনার রেল, আর এটা হচ্ছে আউটার রেল। তার মানে কি, যখন এই কার্ভটা আসবে আমাদের ট্রেনটাকে একটু ভিতরের দিকে বাঁকাইতে হবে। আমি লাস্ট মানে প্রথম ক্লাসেই বলছিলাম ট্রেন কিন্তু সবসময় সোজাই চলতে চাই, ওকে আমাকে বাধ্য করতে হয় যে তুমি বাঁকা চলো। তো যদি বাধ্য করতে হয় তাহলে কি করতে হবে, ট্রেনটাকে যদি এই দিকে আমাকে একটু মানে বাঁকা করতে হয় তাহলে এই পাশটা আমাকে একটু উঁচু করতে হবে। তো সেটাই বলতেছে, এই যে যে উঁচু করব, লিফটিং যে করব, সেটা গ্রাজুয়ালি করতে হবে, হঠাৎ করে এমন না যে এইখানে সাপোজ আর এল হচ্ছে 5, এখানে এসে হঠাৎ করে আমি আর এল 6 বানাই দিছি, 1 মিটার উঁচু করে দিছি, তাহলে তো আর ট্রেন চলতে পারবে না। তো এটা গ্র্যাজুয়ালি, একদম গ্র্যাজুয়ালি একটা স্লোপ দিতে হবে, গ্রেডিয়েন্ট দিতে হবে, দিয়ে আস্তে আস্তে আমাদের সুপার এলিভেশনটা প্রোভাইড করতে হবে। The inner rail is taken as the reference rail and is normally maintained at its own original level. তার মানে হচ্ছে এই যে ইনার রেল, ইনার রেলের কিন্তু কোনো হাইট ডিফারেন্স হবে না। ইনার রেলটা একদম সেই গ্রাউন্ডে, ফ্ল্যাট যে গ্রাউন্ডে ছিল সেই গ্রাউন্ডেই থাকবে, এবং এই যে ইনার রেলের যে আরএল বা ইনার রেলের যে লেভেল, এইটাকে রেফারেন্স পয়েন্ট ধরা হবে। এইটাকে সাপোজ 0 0 ধরতে হবে। এখন এটা 0 0 ধরে এই আউটার রেল যেটা, সেটা আমি কত মিলিমিটার উপরে উঠাবো সেটা আমাদের হিসাব করতে হবে, সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। The inner rail is also known as the gradient rail. The main function of super elevation are following. একটা সুপার এলিভেশনের আসলে মেইন ফাংশনটা কি, সুপার এলিভেশনের কাজ কি, সহজ কথায়। ফাংশন অফ এ সুপার এলিভেশন অর কান্ট, দ্য মেইন ফাংশনস অফ এ সুপার এলিভেশন আর ফলোইং। একদম রোডে যা পড়ছেন একই রকম, জাস্ট রেলের জন্য কিছু কিছু জিনিস ভিন্ন আসে। প্রথমটা বলতেছে টু ইনশিওর এ বেটার ডিস্ট্রিবিউশন অফ লোড অন বোথ রেলস। আপনারা রোডে পড়ছিলেন হচ্ছে বেটার ডিস্ট্রিবিউশন অফ লোডস অন বোথ, মানে চাকা, হুইলস, বা মানে দুই চাকায় যাতে ঠিকভাবে লোড ডিস্ট্রিবিউশন হয়, বা লোড ডিস্ট্রিবিউশন থ্রু আউট দ্য অ্যাক্সেল। রোডের ক্ষেত্রে এটা বলছিলেন। রেলের জন্য জাস্ট কি দুই পাশে যে দুইটা রেল থাকবে তাদের লোডের ডিস্ট্রিবিউশনটাকে বেটার করার জন্য সুপার এলিভেশন দেওয়া হয় বা সুপার এলিভেশন কাজ করে। টু রিডিউস ওয়ার অ্যান্ড টিয়ার অফ দ্য রেলস অ্যান্ড রোলিং স্টক। তার মানে হচ্ছে এই সুপার ইলিউশনটা দিলে এই যে এখানে একটা চাকা আসে এবং আরেকটা চাকা আছে, এদের মধ্যে ওয়ার অ্যান্ড টিয়ার, ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে এই যে ঘর্ষণজনিত যে ক্ষয়টা, সেই ক্ষয়টা কম হবে। তো নিউট্রালাইজ দ্য ইফেক্ট অফ ল্যাটারাল ফোর্সেস, খুব ইম্পর্টেন্ট একটা কথা। এটাই হচ্ছে মেইন সুপার ইলিউশনের সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড যেটা, টু নিউট্রালাইজ দ্য ইফেক্ট অফ ল্যাটারাল ফোর্সেস। কথাটার মানে হচ্ছে আপনারা রোডে যেটা পড়ছিলেন এবং খাতাতেও অনেকে লিখছিলেন সুন্দরভাবে, টু কাউন্টার অ্যাক্ট দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। তার মানে হচ্ছে এই যে যখনই এই ট্র্যাকে ট্রেন চলতে যাবে, আমরা কি জানি, এটা রোডের ক্ষেত্রে কি পড়ে আসছিলেন, যখন একটা কার্ভে গাড়ি চলতে চায় তখন সে কেন্দ্র বিমুখী একটা বল অনুভব করে। তো সেই কেন্দ্র বিমুখী বলটাকে যদি আমরা নিউট্রালাইজ করতে চাই, কাউন্টার অ্যাক্ট করতে চাই, তাহলে আমাদের সুপার এলিভেশন দিতে হবে। তো সেই কেন্দ্র বিমুখী বলটাকেই বা সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে, এখানে ল্যাটারাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স একটা ল্যাটারাল ফোর্স, সে কি করে সাইডের দিকে কাজ করে, সাইড ওয়েজ কাজ করে, তাই সেটাকে বলতেছে ল্যাটারাল ফোর্স। তার মানে এই ল্যাটারাল ফোর্স মানে টু নিউট্রালাইজ দ্য ইফেক্ট অফ ল্যাটারাল ফোর্স লেখা যায় কথা, টু নিউট্রালাইজ দ্য ইফেক্ট অফ সেন্ট্রিফিউগাল ফোর্স একই কথা। মানে কেন্দ্র বিমুখী বলটাকে যদি আমরা কাউন্টার অ্যাটাক করতে চাই, কাউন্টার অ্যাক্ট করতে চাই, ঠেকাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের সুপার এলিভেশন দিতে হবে। সুপার এলিভেশনের যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করি, যে ফর্মুলাটা আপনারা পড়ে আসছিলেন, যে জিভি স্কোয়ার বাই 127R, সেটা কিন্তু এই বাকি ফাংশনগুলো থেকে না, লোড ডিস্ট্রিবিউশন থেকেও না, ওয়ার অ্যান্ড টিয়ার থেকেও না, কমফোর্ট অফ প্যাসেঞ্জার থেকেও না, এগুলো থেকে তো কোনো সাইন্টিফিক ফর্মুলা ডিরাইভ করা পসিবল না। কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স এই কতটুকু উঁচু করব সেটার বেসিসে ডিপেন্ড করে, সেন্ট্রিফিউগাল ফোর্সের সাথে ব্যালেন্স করে আমরা মেনলি সুপার এলিভেশন ক্যালকুলেশনের যে ফর্মুলা সেটা ডিরাইভ করা হয়। সো এটাই হচ্ছে তার মেইন ফাংশন, মেইন উদ্দেশ্য সুপার এলিভেশন দেওয়ার। তাহলে এখানে কারণ যদি একটা থিওরি প্রশ্ন অনেক সময় এসে থাকে, সো হোয়াট ইজ সুপার এলিভেশন, হোয়াই ইট ইজ প্রোভাইডেড, আর হাউ ইট ইজ প্রোভাইডেড, বা হোয়াই ইট ইজ প্রোভাইডেড, ফাংশন অফ এ সুপার এলিভেশন, তাহলে জাস্ট সিম্পল কথায় লিখে দিবেন সুপার এলিভেশনটা কি। এখানে যে কথাগুলো লেখা আছে সেটাই লিখতে হবে, আপনার জন্য সেটা নেসেসারি না। আমি সবসময় বলে থাকি যে আমি যেটা পড়াইতেছি সেই জিনিসটা ক্যাচ করেন মাথার মধ্যে, সেটা বোঝার চেষ্টা করেন। এরপরে সেটা আপনি কিভাবে এক্সপ্রেস করবেন, উপস্থাপন করবেন, ইট ইজ আপ টু ইউ, আপনি যেভাবে উপস্থাপন করতে পারেন।
তাই সহজ কথায় যদি আমি বলি সুপার এলিভেশনটা কি, রেলওয়ের জন্য যে একটা রেল ট্র্যাকের বা রেলওয়ে ট্র্যাকের ইনার রেল থেকে আউটার রেলের যে হাইট ডিফারেন্স, সেটাই হচ্ছে সুপার এলিভেশন বা কান্ট। সুপার এলিভেশন কেন দেওয়া হয়? টু কাউন্টারঅ্যাক্ট দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। কেন্দ্রবিমুখী যে বলটা থাকবে সেই বলটাকে রেজিস্ট করার জন্য সুপার এলিভেশন দেওয়া হয়। এরপরে যদি বলা হয় যে সুপার এলিভেশন কিভাবে দেওয়া হয়, তখন আপনি এটা পড়তে পারেন যেটা আস্তে আস্তে যে গ্র্যাজুয়ালি লিফট করা হয়, আউটার রেলটাকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে উপরে উঠানো হয়। ইনার রেলটাকে রেফারেন্স পয়েন্ট ধরতে হয় এবং সেটাকে সেই তার অরিজিনাল লেভেলেই রেখে দিতে হয়। এরপরে যদি বলা হয় যে ফাংশন অফ এ সুপার এলিভেশন, সুপার এলিভেশনের আসলে কাজ কি, তখন আপনি বলবেন যে টু ইনশিওর দ্য বেটার ডিস্ট্রিবিউশন অফ লোড, টু রিডিউস ওয়ার অ্যান্ড টিয়ার, টু নিউট্রালাইজ দ্য ইফেক্ট অফ ল্যাটারাল ফোর্স, টু প্রোভাইড কমফোর্ট টু প্যাসেঞ্জার্স। এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, সেটাও আপনি বলতে পারেন, মানে যেভাবে আপনি উপস্থাপন করতে পারেন। আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের জিনিসগুলো মাথার মধ্যে ক্যাচ করায় দেওয়া, ধরায় দেওয়া। এখন আসছে ডেফিনেশন অফ সাম ইম্পর্টেন্ট টার্মস। এখানে টার্মস লেখাটা মানে স্পেলিংটা ভুল, এটা হচ্ছে টার্মস হবে হচ্ছে TERMS। আমি চেষ্টা করব আমার নেক্সট যে এডিশন থাকবে সেখানে এটা ঠিক করে দিতে। মেনলি আমরা এরপরে সুপার এলিভেশন ডিজাইনে চলে যাব। মেনলি এই যে সুপার এলিভেশন ডিজাইন করব এবং সেখান থেকে আমরা সুপার এলিভেশনের আসলে কিছু ম্যাথটা তো সলভ করব। তো এই ম্যাথটা সলভ করার আগেই আমাদের সুপার ইলিউশনের ম্যাথ যখন আমরা করব তখন আমাদের কিছু অপরিচিত টার্মস আসবে, অপরিচিত কিছু শব্দ আসবে। তো আমাদের তাহলে সেই শব্দ সম্পর্কে আগে একটু পরিচিত হইতে হবে যে কি কি অপরিচিত শব্দ আসতে পারে, সেগুলোর ডেফিনেশন কি, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে তারপরে আমরা প্রবলেম সলিউশনে যাব বা অ্যাপ্লিকেশনে যাব। তো প্রথম যেটা বলতেছে সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্পিড। সো হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম স্পিড? দেখেন এখানে কি বলতেছে, when the resultant force is perpendicular to the plane of the rail, মানে যেই স্পিডে, আমি সহজ কথা এখানে মানে ফুল ডেফিনেশনটা নাই, জাস্ট তার সামারিটুকু আছে। ফুল ডেফিনেশনটা হচ্ছে এরকম যে একটা ট্রেন যেই স্পিডে চললে তার রেজাল্টেন্ট ফোর্সটা প্লেনের পারপেন্ডিকুলার থাকে। আসলে এইটা আসলে কি বোঝাইতেছে আমরা একটা ফিগার দিয়ে দেখি। দেখেন এটা এটা হচ্ছে একটা রেলওয়ে, এটা হচ্ছে তার ইনার রেল, এখানে হচ্ছে ইনার রেল, আর এটা হচ্ছে আউটার রেল। তো যখন সে কার্ভ, তার মানে কি আমরা বুঝতে পারতেছি এরকম একটা কার্ভ আছে, এরকম একটা কার্ভ আছে। কিভাবে বুঝলাম? কারণ আমি এই যে ট্রেনটা দেখতেছি এই পাশে হেলে গেছে এবং দেখতেছি যে আমরা জানি আউটার রেলটা সবসময় উঁচু করা হয়। আমি দেখতেছি যে এখান থেকে এটা হচ্ছে ইনার রেল, এটার রেসপেক্টে এতটুকু উঁচু করা হয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের সুপার এলিভেশন। এখন হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম স্পিড? আমি যদি এই ট্রেনটার রেজাল্টেন্ট ফোর্স বের করি, তো রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে কাজ করে? দেখেন এই যে এই ফিগারটা যদি দেখি, এরকম ফিগার আপনারা এর আগেও দেখে থেকে আসতে পারেন, রোডের জন্য দেখে থাকতে পারেন। এটা হচ্ছে ট্রেন, তো ট্রেনের একটা সেন্টার অফ গ্র্যাভিটি, ওয়েট সবসময় একদম খাড়া নিচের দিকে কাজ করে, একদম সোজা নিচের দিকে, তো সেটাই ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। এটার উপরে আর কি ফোর্স কাজ করবে? যখন একটা বাঁকে যাবে সেটার উপরে একটা কেন্দ্র বিমুখী বল কাজ করবে। তো কেন্দ্র বিমুখী বল হচ্ছে একদম তার যে সেন্টার অফ গ্র্যাভিটি সেখান থেকে সোজাসুজি বাইরের দিকে কাজ করতেছে। তাহলে আমরা মোটামুটি ভেক্টর পড়ে আসছি যে একটা উপাংশ এদিকে কাজ করতেছে আর একটা এদিকে কাজ করতেছে, তাহলে তাদের লব্ধি মাঝে একটা অংশ দিয়ে কাজ করবে। যেমন এইটা হচ্ছে তার রেজাল্টেন্ট, এটা হচ্ছে তার রেজাল্টেন্ট ফোর্স আর আর এই যে আমি যখন সুপার এলিভেশনটা দিলাম, সুপার এলিভেশনটা দেওয়ার পরে আমার ট্রেনের একটা চাকা হচ্ছে এইখানে আর একটা চাকা হচ্ছে এইখানে, তাহলে তাদের যেই প্লেনে ট্রেনটা চলতেছে সেই প্লেন কোনটা? এই প্লেনটা হচ্ছে এইটা। এখন এই প্লেনের জন্য যদি আমরা নর্মাল ফোর্স বের করি, অর্থাৎ এই প্লেন থেকে যদি আমরা একদম লম্ব ভাবে একটা লাইন টানি, একটা লম্ব ভাবে যদি লাইন টানি, সেটা কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে, উপরের দিকে রেজিস্ট্যান্স দিবে। তো সেটাই বলতেছে যে এই স্পিডে যদি ট্রেনটা চললে এই রেজাল্টেন্ট ফোর্স এবং প্লেনের মানে রেজাল্টেন্ট ফোর্সটা একদম প্লেনের পারপেন্ডিকুলারলি কাজ করবে, সেই স্পিডটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্পিড। ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে যদি বেশি চলে বা মানে বেশি স্পিডে চলে বা কম স্পিডে চলে, তখন এই যে রেজাল্টেন্ট যেটা দেখতেছি সেটা সাপোজ এদিকে চলে আসতে পারে অথবা এদিকে চলে আসতে পারে। তো এইদিকে বা এদিকে গেলে কি হবে? তখন এই রেজাল্টেন্টটা এই প্লেনের আর পারপেন্ডিকুলার থাকবে না, লম্বভাবে থাকবে না। সেটাই এখানে বলা হয়েছে যে যেই স্পিডে চললে রেজাল্টেন্ট ফোর্স, ট্রেনের যে রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে প্লেনের পারপেন্ডিকুলার থাকে, সেই স্পিডটা হচ্ছে ইকুইলিব্রিয়াম স্পিড।
এখন হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড। ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড কি? দিস ইজ দ্য হাইয়েস্ট স্পিড পারমিটেড অন এ ট্রেন অন এ কার্ভ। কথাটার মানে হচ্ছে, আবার একটু আমরা ফিগারে ব্যাক করি তাহলে আমাদের বুঝতে সুবিধা। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, জিনিসগুলো খুবই সহজ, ডেফিনেশন গুলো খুবই সহজ। আমি কি বললাম, যদি ট্রেনটা ইকুইলিব্রিয়াম স্পিডে চলে তাহলে তার রেজাল্টেন্ট হবে এইটা, মানে একদম হচ্ছে প্লেনের সাথে লম্ব লম্ব বরাবর। এখন যদি একটা ট্রেন এই ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে বেশি স্পিডে চলে, আমি বোঝানোর সাপেক্ষে ধরে নিলাম ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে একটা ট্রেন যদি 90 কিলোমিটার পার আওয়ারে চলে তাহলে কি হবে, এই যে তার রেজাল্টেন্টটা, সেই রেজাল্টেন্টটা আস্তে আস্তে কেন্দ্র বিমুখী বলের দিকে সরে যাবে। তাহলে ধরেন 90-এর জন্য এই রেজাল্টেন্টটা এইখানে চলে আসলো। আমি বললাম এখন যদি ট্রেনটা 100 কিলোমিটারে চলে তাহলে ট্রেন ধরেন রেজাল্টেন্টটা এইখানে চলে আসলো। এখন একটা ট্রেনের রেজাল্টেন্ট এই রেলওয়ের বাইরে চলে যাইতেছে, কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই ট্রেনটা এদিকে সিটকে পড়ে যাবে, এদিকে সিটকে পড়ে যাবে। আপনি নিজের থেকে চিন্তা করেন, আপনি খুব জোরে একটা বাইক চালাইতেছেন অথবা গাড়ি চালাইতেছেন, এখন আপনি মোড়ে এসে যদি স্লো না করেন, যদি ওই মোড়ের যে স্পিডটা ডিজাইন করা আছে সেই ডিফাইন স্পিডে যদি না চলে আরো বেশি স্পিডে চলেন, তাহলে কি হবে? আপনি ওই মোড় থেকে সিটকে পড়ে যাবেন, বাইরের দিকে সিটকে পড়ে যাবেন। এখানেও বিষয়টা সেম। ট্রেনটা যদি তার এই যে যে ইকুইলিব্রিয়াম স্পিড তার থেকে, মানে তার থেকে বেশি পড়লে যে সিটকে চলে যাবে এরকম না, এই যে এই পর্যন্ত হচ্ছে তার লিমিট। যখনই তার রেজাল্টেন্টটা এই রেল লাইনের বাইরে চলে যাইতেছে, তার মানে কি ট্রেনটা বাইরের দিকে সিটকে পড়ে যাবে। এখন সর্বোচ্চ মানে এই লিমিট পর্যন্ত যত স্পিডে গেলে ট্রেনটা এই লিমিট লিমিট রেজাল্টেন্টে আসবে, সেই স্পিডটাকে বলা হয় ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড। তো ধরেন আমি প্রথমে বললাম 90-তে এখানে আসবে, 100-তে এখানে আসবে। ফর এক্সাম্পল আমি বললাম 95 স্পিডে যদি যায়, সে তার রেজাল্টেন্টটা একদম আউটার রেল দিয়ে যাবে। তার মানে কি, এই যে রেলটা আছে এটার ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 95, মানে 95 পর্যন্ত সে সেফ থাকবে। তার থেকে বেশি হলেই সে হচ্ছে লাইন থেকে বাইরের দিকে ছিটকে পড়ে যাবে। এরপরে আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে কারেন্ট এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে কারেন্ট অ্যাক্সেস। খুব ভালোভাবে বুঝে নেন, কারণ আমরা যখন রেলওয়ে সুপার এলিভেশন ডিজাইন করব আমাদের এই দুইটা টার্ম অনেক আসবে এবং এই দুইটা নিয়েই আমাদের মিলে ডিজাইনটা করতে হবে। তো প্রথমত আছে কারেন্ট ডেফিসিয়েন্সি। কি আছে ডেফিনেশনে? কারেন্ট মানেই কিন্তু সুপার এলিভেশন, এটা মানে ভুল করা যাবে না, কারেন্ট মানেই কিন্তু সুপার এলিভেশন। কারেন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে, current deficiency occurs when a train travels around a curve at a speed higher than the equilibrium speed. খুব ভালো কথা। তার মানে কি? তার মানে হচ্ছে, আমি একটু ফিগারে আসি। ফিগারটাতে কি বলতেছে, ফিগার থেকে যদি আমি দেখাই, এগুলো আমি একটু ইরেজ করে নিই, এখান থেকে যদি দেখাই, কারেন্ট ডেফিসিয়েন্সি বলতেছে একটা ট্রেন ট্রেন যদি ইকুইলিব্রিয়াম স্পিডে চলে তাহলে তার মানে যে পরিমাণ সুপার ইলিভেশন দরকার হয়, আমি এক্সাম্পল হিসেবে বললাম যে ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে 80 কিলোমিটার। তো আমি 80 কিলোমিটারের জন্য সুপার ইলিভেশন ক্যালকুলেশন করে দেখলাম যে সুপার ইলিভেশন দিতে হয় ফর এক্সাম্পল 100 মিলিমিটার। এখন এখন একটা ট্রেন যদি 80 কিলোমিটারের থেকে বেশি বেগে চলে, 80-র থেকে বেশি পড়লে মানে বেশি কিলোমিটার বেগে গেলেই যে সে লাইন থেকে ছিটকে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। 80 থেকে বেশিতে গেলে কি হবে, তার রেজাল্টেন্টটা এই লাইন বরাবর থাকবে না, তখন একটু এদিকে চলে যাবে। যখন রেজাল্টেন্টটা লাইন থেকে ক্রস করে যাবে তখন ট্রেনটা ছিটকে চলে যাবে। আমি ফর এক্সাম্পল আমি বললাম যখন ট্রেনটা 90 কিলোমিটার বেগে চলে তখন আমি সেম ভাবে সুপার এলিভেশন ক্যালকুলেশন করলাম, আমি সুপার এলিভেশন পাইলাম হচ্ছে 130 মিলিমিটার। তাহলে কারেন্ট ডেফিসিয়েন্সি মানে হচ্ছে এই যে এদের মধ্যে ডিফারেন্স, মানে যখন একটা ট্রেন ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে বেশি স্পিডে চলে তখন তাদের মধ্যে যে সুপার এলিভেশনের পার্থক্যটা, সেটাই হচ্ছে কারেন্ট ডেফিসিয়েন্সি। সেটাই হচ্ছে কারেন্ট ডেফিসিয়েন্সি। যে যখন একটা ট্রেন ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে হাই স্পিডে চলে তখন তাদের মধ্যে যে সুপার এলিভেশনের ডিফারেন্স বা কারেন্টের ডিফারেন্স, সেটাই হচ্ছে কারেন্ট ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি কথাটার মানে কি, মানে হচ্ছে ঘাটতি। এখন একটা ট্রেন যদি 80 কিলোমিটার বেগে চলে তাহলে স্যার তার যদি সুপার এলিভেশন 100 দরকার হয়, তাহলে যখন একটা ট্রেন 90 কিলোমিটার বেগে চলতেছে তত সুপার সুপার এলিভেশন তো তার থেকে বেশি দরকার হবে, মানে 130, ফর এক্সাম্পল 130 দরকার হলো। তার মানে কি, যখন সে 90-তে চলতেছে তার দরকার হচ্ছে 130, কিন্তু ইকুইলিব্রিয়াম স্পিডের জন্য সুপার এলিভেশন দেওয়া আছে 100। তার মানে কি, এখানে 30 মিলিমিটারের একটা ঘাটতি থেকে গেছে। তো সেটাকেই বলা হচ্ছে কারেন্ট ডেফিসিয়েন্সি। যখন একটা ট্রেন ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে বেশি স্পিডে চলতেছে তখন তাদের মধ্যে যে সুপার ইলিউশনের ডিফারেন্স বা কারেন্টের ডিফারেন্স, সেটাই হচ্ছে কারেন্ট ডেফিসিয়েন্সি।
এখন আসি কান্ট এক্সেস। ডেফিসিয়েন্সি যখন আছে তখন তার এক্সেসও আছে। এক্সেসটা কি বলতেছে, যখন একটা ট্রেন তার মানে যে ডিজাইন স্পিডের থেকেও কম স্পিডে চলে, ডিজাইন স্পিডের থেকেও যখন কম স্পিডে চলে, তখন তাদের মধ্যে যে সুপার ইলিভেশনের ডিফারেন্স, সেটা হচ্ছে কান্ট এক্সেস। তো সেম, আমি যদি আরেকটু আবার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তো সেম ধরলাম আমি একটা লাইনের তার ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। তো সেখান থেকে সুপার ইলিভেশন ক্যালকুলেশন করে আমি পাইলাম 100 মিলিমিটার। এখন যদি এর থেকে কম স্পিডে চলে, তার মানে একটা ট্রেন যদি 60 কিলোমিটার/আওয়ার বেগে চলে, তাহলে অবশ্যই তার সুপার ইলিভেশনে কম প্রয়োজন হবে। তো ধরলাম 60 কিলোমিটার/আওয়ার বেগে চলার কারণে তার সুপার ইলিভেশন লাগতেছে হচ্ছে 65 মিলিমিটার। তাহলে এই যে এখন যে তাদের মধ্যে একটা ডিফারেন্স আসতেছে, এই ডিফারেন্সটাকে বলা হয় কান্ট অ্যাক্সেস। মানে এইখানে 80 কিলোমিটারের জন্য তার সুপার ইলিভেশন দেওয়া আছে হচ্ছে 100 মিলিমিটার, আর এখন ট্রেনটা তার থেকে কম স্পিডে চলতেছে, তার মানে কি এখানে যার দরকার যদি 60-এ চলে তাহলে দরকার 65, কিন্তু সাপোজ সেই লাইনে দেওয়া আছে 100, তার মানে কি এখানে একটু বাড়তি দেওয়া আছে। তো বাড়তি সেখান থেকে এখানে আসতেছে কান্ট অ্যাক্সেস। তো এই দুইটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে। তো যখন একটা ট্রেন ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে বেশি স্পিডে চলাচল করে, তখন মানে সেই অবস্থায় সুপার ইলিভেশনের যে পার্থক্য, সেটা হচ্ছে কারেন্ট ডেফিসিয়েন্সি। আর যখন একটা ট্রেন ইকুইলিব্রিয়াম স্পিডের থেকে কম স্পিডে চলাচল করে, তখন তাদের মধ্যে যে ডিফারেন্স, সুপার ইলিভেশন বা কারেন্টের যে ডিফারেন্স, সেটাকে বলা হয় কারেন্ট এক্সেস। সো এই টার্মগুলো আমাদের একটু মনে রাখতে হবে। কারেন্ট ডেফিসিয়েন্সিকে প্রকাশ করা হয় সিডি দ্বারা, কারেন্ট অ্যাক্সেসকে প্রকাশ করা হয় সিই দ্বারা, এবং সুপার ইলিভেশন বা কারেন্ট যেটা, সেটাকে কিন্তু প্রকাশ করা হয় সিএ দ্বারা। অনেক সময় কি করে স্টুডেন্টরা ওই সিএ মনে করে কারেন্ট অ্যাক্সেসকে সিএ দ্বারা প্রকাশ করতেছে। কারেন্ট অ্যাক্সেসকে প্রকাশ করা হয় কিন্তু সিই দ্বারা। এই তিনটা টার্ম আমাদের একটু মনে রাখতে হবে। তো এরপরে আমাদের সুপার ইলিভেশন ডিটারমিনেশন করার যে ফর্মুলা, তো এখান থেকে জাস্ট ছোট্ট একটু ডেরিভেশন, ওই ডেরিভেশনটা হচ্ছে আপনারা রোডে যেটা পড়ে আসছেন সেই একই ডেরিভেশন। যে যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে বা বৃত্তাকার কোনো কার্ভে চলতে থাকে, তার যে বডি, সে বডির উপরে যে সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ কেন্দ্র বিমুখী বল যেটা কাজ করে, সেটার ফর্মুলা হচ্ছে WV²/GR। আর আমাদের এখানে যে থেটা আছে, মানে এখানে যে অর্থাৎ আমি ইনার রেল থেকে আউটার রেলটা যতটুকু উঁচু করে দিলাম, সে কারণে এখানে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করা হয়েছে, সেই অ্যাঙ্গেল ফ্রম দ্য ফিগার, ওই অ্যাঙ্গেল থেকে আমরা বলতেছি ট্যান থেটা ইকুয়াল টু, মানে যেহেতু আমার জাস্ট এই নর্মাল ত্রিভুজ যদি চিন্তা করি, এটা যদি থেটা হয়, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে কি হবে, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে কি এখান থেকে এইটুকু, তো এইটুকুকেই তো আমরা প্রকাশ করতেছি বা বলতেছি সুপার এলিভেশন। আর এইখান থেকে একটা ট্রেনের একটা লাইন থেকে আরেকটা লাইনের যে ডিস্টেন্স, সেটাকে আমি প্রথম ক্লাসে পড়েছিলাম, এটাকে বলা হয় হচ্ছে গজ বা গেজ। তো গেজকে প্রকাশ করা হয় এবার জি দ্বারা। তো তার মানে আমাদের আলটিমেটলি ফর্মুলাটা কি, ট্যান থেটা ইকুয়াল টু, ফর্মুলা দাঁড়াতে হচ্ছে E/G। তো সেটাই করা হয়েছে, ট্যান থেটা ইকুয়াল টু E/G। এখন যদি আমি এই যে উপরের যে কেন্দ্র বিমুখী বল নিয়ে চিন্তা করলাম, তো কেন্দ্র বিমুখী বলের এখানেও আবার কি তৈরি হয়েছে, একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, কারণ তার ওয়েট কাজ করতেছে, পুরো ট্রেনের ওয়েট কাজ করতেছে এই বরাবর, আর ইকুইলিব্রিয়াম স্পিডে তার রেজাল্টেন্ট কাজ করতেছে এই বরাবর। তো সেখান থেকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ দিয়ে চিন্তা করি, সেখান থেকে আসতেছে ট্যান থেটা ইকুয়াল টু এই কেন্দ্র বিমুখী বল F ডিভাইডেড বাই তার ওয়েট W। তো এখন যদি আমরা এই দুইটাকে ইকুয়াল করি, যেহেতু এটাও ট্যান থেটা এটাও ট্যান থেটা, তাহলে আমরা লিখতে পারি E/G ইকুয়াল টু F/W। এখন F এর যে ভ্যালু আছে WV²/GR, সেটা যদি আবার বসাই দিই, তাহলে সেখান থেকে আলটিমেটলি আমাদের ফর্মুলা আসে হচ্ছে E ইকুয়াল টু GV²/GR। এটাই হচ্ছে ডেরিভেশন। এই ডেরিভেশন আপনাদের পরীক্ষায় আসবে না, একদম বেসিক সিম্পল সহজ ডেরিভেশন। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যেটা, অ্যাপ্লিকেশনের জন্য যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমাদের দরকার হবে। হ্যাঁ বলেন, একজন হ্যান্ড রেজ করছেন। ফয়সাল আহমেদ, আইডি লাস্টে হচ্ছে 1264, হ্যান্ড রেজ করছেন, বলেন কি সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। এটা এটা তো আপনার পার্সোনাল সমস্যা। প্রেজেন্ট তো আমি সরাসরি ক্লাসে নেই না, আমি তো লাস্ট ক্লাসে আপনাদেরকে আহ, আমি কিভাবে প্রেজেন্ট নেই সেটার একটা ইয়ে দিছিলাম, ফাইল দিছিলাম, আপনারা কি দেখছেন সেটা?
দেখে থাকার, আচ্ছা দেখে নিয়েন, মানে আমার টোটাল যে ক্লাস টাইম, বাকিরা হয়তো দেখছে, বাকিরা কি দেখছেন? আচ্ছা, হ্যাঁ ওই তো, মানে আমার সিস্টেমটাই ওইটা, আমি মানে সরাসরি এখান থেকে মানে ওই রোল ডেকে ডেকে প্রেজেন্ট নেই না, আমি ওই সরাসরি আমার এখান থেকে একটা রিপোর্ট জেনারেট হয়, এবং কি ফরম্যাটে রিপোর্ট জেনারেট হয় সেটা ওই দিয়ে দিছিলাম। তা আপনার নাম, আইডি, প্রথম কখন জয়েন করছেন, কতক্ষণ ক্লাসে ছিলেন, পুরোটাই সেখানে দেখায়। তো সেখান থেকে আমি জাস্ট অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, এবং টোটাল আমি ক্লাস শুরু করছি 7টা 15, এবং হয়তো শেষ করবো আমি জানি না, হয়তো 8টা 15 20 এরকম। তো টোটাল যে টাইম, সে টোটাল টাইমের মোটামুটি 70 বা 75% কেউ থাকলে তাকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। জাস্ট একবার এসে কেউ চ্যাট বক্সে রোল দিয়ে লিখে দিয়ে চলে গেলে তাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয় না। এখন হচ্ছে এটা সমস্যা নেই, এটা মানে আপনার, হুম, এটা যার যার মানে আপনার মানে সমস্যা থাকতেই পারে, আপনি অফিস থেকে বাসায় যেতেই পারেন, এটা মানে আমাকে বলা লাগবে না, অসুবিধা নাই। আপনাদের যার এরকম অসুবিধা সে লিভ নিয়ে নেবে। এখন একজন আমার কাছে মানে অ্যাডমিট রিকোয়েস্ট আসতেছে, মানে ক্লাসে ঢোকার চেষ্টা করতেছে, এখনো সে গুগল ক্লাসরুমে অ্যাড হয় নাই। আমার এখানে তার ইউজার নেম লেখা আসতেছে হচ্ছে রেন্ডি অর্টন। এখন আমার মনে হয় না যে কোনো স্টুডেন্টের নাম এআইডি দিয়ে বা এরকম নামের কোনো স্টুডেন্ট আমার কোর্সে এনরোলড আছে। তো আমি জানি না, যেহেতু তার এই ইউনিভার্সিটি মেল দিয়ে সে চেষ্টা করতেছে না, তাই তার আইডি টাইডি কোনো কিছুই দেখতে পাচ্তেছি না। তো ই ডি সেকশন এবং ই সেকশন তারা তাদের গ্রুপে জানাই দিয়েন, বা যেই এই বান্দা তাকে একটু আপনাদের গ্রুপে মেসেজ করে দিন, সে যাতে তার মানে ইউনিভার্সিটি যে মেল সেটা দিয়ে ক্লাসে জয়েন করে। আমি তাকে অ্যালাউ করতেছি না, কারণ এই নামের মনে হয় না, কারণ এটা তো জাস্ট কোনো একটা রেসলারের নাম, রেসলার সে তো আর আমার ক্লাস করতে আসে না এখানে। আচ্ছা, আমি ক্লাসে ব্যাক করি। তো মেনলি সুপার ইলিভেশন ক্যালকুলেশন করার যে আমাদের ফর্মুলা, মেইন ফর্মুলা হচ্ছে এইটা। সো আপনারা রোডের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করতেন, যে GV²/127 আর, তো ওই মোটামুটি সেম একই ফর্মুলা, ওই ফর্মুলা থেকে এখানে এই ফর্মুলাটা ডিরাইভ করা বা এই ফর্মুলাটা আসতেছে। এরপরে যেটুকু আছে নেগেটিভ সুপার ইলিভেশন, এই পার্টটুকু আমরা মানে আজকে আমার যে অনলাইন ক্লাস সেখানকার মানে উদ্দেশ্যটা হচ্ছে এক্সাম্পল 1 পর্যন্ত করানো। তো এক্সাম্পল 1 করার জন্য আমাদের আসলে নেগেটিভ সুপার ইলিভেশন এটার দরকার নাই, এইটুকুর আমার দরকার নাই। এটা হচ্ছে আমরা আজকে 1 নম্বর এক্সাম্পলটা করব, এই যে পর্যন্ত শিখলাম এটার উপরে বেস করে। এরপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ফ্রাইডেতে নেগেটিভ সুপার ইলিভেশন পড়াবো, এরপরে সেখান থেকে 2 নম্বর যে এক্সাম্পলটা আছে এটা সলিউশন করব। তো মোটামুটি এখন আমরা একটু সলিউশনে আসি, একটু সলিউশনে আসি যে আসলে আমরা প্রবলেমগুলা কিভাবে সলিউশন করব, সুপার এলিভেশন আসলে কিভাবে বের করব। তো এক্সাম্পল 13.1, এখানে মেইনলি আমার এই মানে আপনাদেরকে যে ম্যাটেরিয়ালটা দিছি এখানে মেইনলি জাস্ট দুইটাই এক্সাম্পল সলিউশন করা আছে। আর আপনাদেরকে আমি বই দিয়ে দিব, আমি জাস্ট মানে একটু সময় স্বল্পতার কারণে আমি বইগুলা মানে একত্রিত করতে পারি নাই। বই দিয়ে দিলে তখন সেখানে আরো প্রচুর অনেকগুলা মানে এক্সাম্পল আছে, সেখানে সলিউশন করতে পারবে। যে স্টুডেন্টটা বারবার ক্লাসে ঢোকার চেষ্টা করতেছে, সে এখনো চেষ্টা করেই যাইতেছে, আমি এই ইউজার নেমের কাউকে আমি ক্লাসে অ্যাপ্রুভ করব না। তো 2 সেকশন যারা আছেন তাদের, আপনাদের যে পার্সোনাল গ্রুপ আছেন সেখানে একটু জানাই দিয়েন, সে যাতে তার নিজের পার্সোনাল মানে ইউনিভার্সিটির যে মেল সেই মেল দিয়ে ক্লাসে জয়েন করে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বললাম আমি, আচ্ছা বলতেছি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার পরিচয় হচ্ছে জি মানে হচ্ছে গেজ লেন্থ। গেজ লেন্থ মানে হচ্ছে এই যে একটা ট্রেন, একটা ট্রেনের ইনার রেল এবং আউটার রেলের মধ্যে যে ডিফারেন্স, প্রথম ক্লাসে যেটা পড়াইছিলাম, একটা রেলের মানে এই রেলের এই লাইন এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে বলা হচ্ছে জি বা গেজ। ওই যে যারা ক্লাসে ছিল প্রথম ফ্রাইডেতে 3 ধরনের রেল লাইন পড়াইছিলাম, একটা হচ্ছে ব্রড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ। বলছিলাম ব্রড গেজের জন্য ভ্যালুটা হয় 1676 মিলিমিটার, মিটার গেজের জন্য হয় 1000 থেকে 1024 মিলিমিটার, ন্যারো গেজের জন্য হয় সেটা 680 থেকে 710 বা 730 মিলিমিটার। সেই ভ্যালুটাই হচ্ছে জি। অর্থাৎ একটা জাস্ট রেল লাইনের এক সাইড থেকে আর এক সাইডের ক্লিয়ার ডিস্টেন্সটা কতটুকু, সেটাই হচ্ছে জি। এখানে অবশ্য ক্লিয়ার ডিস্টেন্স না, এখানে হচ্ছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, সেটা আমি একটু পরে আসবো। ভি মানে হচ্ছে স্পিড অফ দ্য ট্রেন, ট্রেনটার স্পিড কত, কিলোমিটার পার আওয়ারে স্পিড কত।
স্মল জি মানে হচ্ছে তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে অভিকর্ষ ত্বরণ, আর আর মানে হচ্ছে যে রেডিয়াসে সে সরি যে কার্ভে সে চলতেছে সেই কার্ভের রেডিয়াস কত, সেখানে মানে যে কার্ভটা আছে সেই কার্ভের ব্যাসার্ধ কত। এই হচ্ছে তার পরিচয়, এই চারটা যে সংখ্যা সেই চারটা সংখ্যার পরিচয়। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা একটু এক্সাম্পলটা দেখি। সহজ এক্সাম্পল, খুবই সহজ এক্সাম্পল। এখানে বলতেছে ক্যালকুলেট দ্য সুপার এলিভেশন অ্যান্ড ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড ফর এ 2 ডিগ্রি ব্রড গেজ ট্রানজিশন কার্ভ অন এ হাই স্পিড রুট উইথ এ ম্যাক্সিমাম স্যাংশন স্পিড অফ 110 কিলোমিটার পার আওয়ার। কথাটার মানে হচ্ছে আমাদের একটা রেল লাইন আছে, সেই রেল লাইনের সুপার এলিভেশন ক্যালকুলেশন করতে বলতেছে এবং তার পাশাপাশি পারমিসিবল স্পিড, এটা কিন্তু ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, এটা কিন্তু ম্যাক্সিমাম স্পিড না, ম্যাক্সিমাম স্যাংশন স্পিড, এটা হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড। আচ্ছা, এটা কিন্তু এখন খুব বেশি একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, কারণ ক্লাসে কনসেন্ট্রেশন নষ্ট হইতেছে। সে এখনো আনকনফার্মড ইউজার, তার ইউজার নেম হচ্ছে এখান থেকে আসতেছে হচ্ছে র্যান্ডি অর্টন। সে বারবার এখনো এই রিকোয়েস্ট পাঠাই যেতেছে এবং এটা ক্লাসের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। আমি এখান থেকে সরাসরি মনে হয় তাকে ডিলিট করতে পারবো না বা ব্লক করতে পারবো না, জাস্ট ডিনাই করতে পারবো, কিন্তু তাও তো বারবার আমাকে এখানে ব্যাক করা লাগবে, এটা তো প্রবলেমেটিক। যেটা বলতেছিলাম, তা আমাদের ক্যালকুলেশন করতে হবে হচ্ছে সুপার এলিভেশন এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, কতটুকু আপনি পারমিশন দিবেন সেখানে। এখানে যে কার্ভটা আছে সেটা কার্ভটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। এখানে যে রেল লাইনটা আছে সেটা হচ্ছে ব্রড গেজ রেল লাইন, ব্রড গেজ রেল লাইন, হাই স্পিড রুটের একটা রেল লাইন। সেখানে ম্যাক্সিমাম স্যাংশন স্পিড 110 কিলোমিটার পার আওয়ার। তার মানে হচ্ছে সেখানে ম্যাক্সিমাম একদম সর্বোচ্চ স্পিডটা হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। মানে এই 110-এর থেকে যদি সে একটু বেশি স্পিড 110.1 কিলোমিটার পার আওয়ার স্পিডেও চলে, তাহলে এই যে কিছুক্ষণ আগে দেখালাম যে রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্টটা এই লাইনের বাইরে চলে যাবে, রেজাল্টেন্টটা বা লাইনের বাইরে চলে যাবে। 110-এর থেকে যদি সামান্য বেশি স্পিডেও চলে, রেজাল্টেন্টটা এই যে লাইনের বাইরে চলে যাবে। তার মানে ট্রেনটা এখান থেকে কিন্তু ডিরেলমেন্ট হয়ে যাবে। তো ম্যাক্সিমাম একদম সর্বোচ্চ ম্যাক্সিমাম স্পিডটা বলা আছে হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। এরপরে বলা আছে দ্য স্পিড ফর ক্যালকুলেটিং ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশন, তার মানে ইকুইলিব্রিয়াম স্পিডটা দেওয়া আছে, ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনের স্পিড দেওয়া আছে হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড বুকড স্পিড অফ গুডস ট্রেন, বুকড স্পিড মানে হচ্ছে মালবাহী যদি একটা ট্রেন ওই লাইনে চলে, সে মালবাহী ট্রেনের স্পিডটা হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তো একটা জিনিস সেখান থেকে জাস্ট বোঝার মতো, সেটা হচ্ছে যখন একবার একটা রুট ডিজাইন করা হয়, ট্রেনের একটা রুট ডিজাইন করা হয়, সেখানে এই মানে লোয়েস্ট স্পিড আমরা যে কিছুক্ষণ আগে দেখলাম, যদি আমাদের কারেন্ট এক্সেস বের করতে হয়, তো কারেন্ট এক্সেস বের করতে হলে কিন্তু আমাদের একটা লোয়ার স্পিড দরকার হয়। তো ওই রুটে যে মালবাহী ট্রেন চলে, সেই মালবাহী ট্রেনের যে স্পিড, সেই স্পিডটাকে ধরে নেওয়া হয় সেটা হচ্ছে লোয়ার স্পিড। সো এইখানে আমরা কি কি পাইতেছি, আমাদের বের করতে হবে একটা সুপার এলিভেশন এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড, এই দুইটা জিনিস ক্যালকুলেশন করতে হবে। যে ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে এখানে এই যে রেল লাইনটা আছে সেখানকার ম্যাক্সিমাম পসিবল স্পিড অর্থাৎ সর্বোচ্চ স্পিড হওয়া সম্ভব 110 কিলোমিটার পার আওয়ার। যদি ইকুইলিব্রিয়াম স্পিড মানে ইকুইলিব্রিয়াম সুপার এলিভেশনের জন্য বা ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার, এবং এখানে যে সর্বনিম্ন যে স্পিডে একটা ট্রেন চলাচল করে বা মালবাহী ট্রেনটা চলে সেটার স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। এবং এই লাইনটা হচ্ছে একটা ব্রড গেজ লাইন, যার কার্ভটা হচ্ছে যে কার্ভটা আছে সেই কার্ভটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। তো এটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন বের করার ফর্মুলা। তো এই ফর্মুলা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের প্রথমেই বের করে নিতে হবে কি কি, দেখেন এখানে ভ্যারিয়েবল হচ্ছে জি, ভি এবং আর, এই তিনটা হচ্ছে ভ্যারিয়েবল। এখনো সেম একই সমস্যা, আমি জানি না সেই ইউজারটাকে, বাট আমি পারমিশন দিব না। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে, এই তিনটা জিনিস বের করতে হবে, জি, ভি এবং আর। তাহলে জিটা কি, জিটা বললাম হচ্ছে মানে গেজ লেন্থ একটা লাইনের, এই যে রেল লাইন, রেল লাইনটার একদম মানে মেইনলি গেজ বোঝানো হয় হচ্ছে একদম ক্লিয়ার স্পেস, মানে এখানকার একদম আউটার থেকে এখানকার ইনার পর্যন্ত এই যে ক্লিয়ার স্পেস সেটা দ্বারা বোঝানো হয় গেজ। কিন্তু যখন সুপার এলিভেশন ক্যালকুলেশন করা হয়, লাইন তো মানে রেল লাইন তো জাস্ট এরকম একটা লাইন না, রেল লাইনের তো একটা থিকনেস থাকে। থিকনেস যখন থাকে তখন এই যে সুপার এলিভেশনের জন্য আমরা যে একটা ফিগার দেখলাম, মানে হচ্ছে এই যে এখানে যে ফিগারটা দেখে আসলাম আমরা, একদম এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এগুলো আসলে কোথায়, এগুলো হবে একদম লাইনের সেন্টার টু সেন্টার।
লাইনের একদম সেন্টার টু সেন্টার, তার মানে হচ্ছে যদিও আমরা যখন ব্রড গেজ বা মিটার গেজ লাইন পড়ছি, তাহলে সেই ক্ষেত্রে যদিও আমরা গেজ বলতে এখান থেকে এইটুকু বুঝছি, তো তার সাথে যখন আমরা এই সুপার এলিভেশন ক্যালকুলেশন করব, জি মানে হচ্ছে একদম এই সেন্টার ডিস্টেন্স থেকে শুরু করে এই সেন্টার ডিস্টেন্স পর্যন্ত। তো এখানে সে কথাটাই লেখা আছে জি ইকুয়াল টু 1750 মিলিমিটার, ব্র্যাকেটে লেখা আছে সিসি ডিস্টেন্স। সিসি ডিস্টেন্স মানে কি, এটা সেন্টার থেকে এটা সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। তো ক্লিয়ার ডিস্টেন্সটা হচ্ছে মেইনলি আমরা ধরে থাকি 1676 মিলিমিটার। তার সাথে এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স, সব ডিস্টেন্স মিলায়ে যদি 52 কেজি পার মিটারের রেল হয়, তাহলে সেই ক্ষেত্রে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে অ্যারাউন্ড 1750, একদম এক্সাক্ট 1750টা, অ্যারাউন্ড 1750, সেটা এই জন্য এখানে জি ইকুয়াল টু লেখা হয়েছে 1750 মিলিমিটার। এবং আমরা যখন প্রবলেম সলভ করবো তখন আমরা এই ব্রড গেজ লাইনের জন্য জি এর ভ্যালুটা 1750 দিয়ে প্রবলেম সলভ মানে সলিউশন করব। তাহলে জি গেল। ভি কি, ভিটা হচ্ছে আমি যখন যেই সুপার ইলিউশন বের করব, যদি আমি ইকুইলিব্রিয়াম সুপার ইলিউশন বের করি, তখন ভি এর ভ্যালু বসাবো 80। যদি আমরা ম্যাক্সিমাম স্পিডের জন্য সুপার ইলিউশন বের করি তখন ভি হবে 110। যদি আমরা মিনিমাম স্পিডের জন্য সুপার ইলিউশন বের করি তখন ভি হবে 50। এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য কার্ভ, এখানে যে কার্ভ আছে সেই কার্ভটা রেডিয়াস। তো কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা পড়ে আসছিলাম যে ডিগ্রি ইকুয়াল টু 1750 ডিভাইডেড বাই আর। এই ফর্মুলাটাকে যদি আমরা একটু ঘোরাই দেই তাহলে আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হবে 1750 বাই ডি। তো সেখান থেকে যদি ডিগ্রিটা 2 ডিগ্রি কার্ভ হয়, তাহলে 1750 বাই যদি 2 করা হয়, তাহলে রেডিয়াসটা আসবে 875 মিটার। তাহলে আমি আর জানি, আর এবং জি এই দুইটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে। এখন জাস্ট ভ্যারিয়েবলটা আছে হচ্ছে ভি। তো সেটার জন্য আমি প্রথমে কি করব, প্রথমে ইকুইলিব্রিয়াম স্পিডের জন্য সুপার এলিভেশন কতটুকু লাগবে সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। সুপার ইলিউশন ফর ইকুইলিব্রিয়াম স্পিড, তো সুপার ইলিউশন ফর ইকুইলিব্রিয়াম স্পিড কত, ইকুইলিব্রিয়াম স্পিড হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। তো জাস্ট ফর্মুলাতে সেটাই বসাই দিলাম, জি ইকুয়াল টু 1750, ভি ইকুয়াল টু 80, তার সাথে 127 ফর্মুলার, এবং আর, আর মানে হচ্ছে 875। পুরোটা যদি আমি বসাই দিই তাহলে সেখান থেকে এই ইকুইলিব্রিয়াম স্পিডের জন্য সুপার ইলিউশন আসবে হচ্ছে 100.8 মিলিমিটার, 100.8 মিলিমিটার ইকুইলিব্রিয়াম স্পিডের জন্য। এখন এই ইকুইলিব্রিয়াম স্পিড বের করার পরে আমাদেরকে এই ম্যাক্সিমাম স্পিড এবং মিনিমাম স্পিড এই দুইটার জন্য সুপার ইলিউশন বের করতে হবে। বের করে দেখতে হবে সেখানে আসলে কারেন্ট ডেফিসিয়েন্সি কতটুকু আর কারেন্ট এক্সেস কতটুকু। তো প্রথমে আমি ম্যাক্সিমাম স্পিডের জন্য যদি বের করি, তো সুপার ইলিউশন ফর ম্যাক্সিমাম স্যাংশন স্পিড, তো ম্যাক্সিমাম স্যাংশন স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। তো সেটার জন্য যদি আমি বের করি, সে একই ফর্মুলা, জাস্ট ভ্যালু ভি এর জায়গায় চেঞ্জ হয়ে যাবে 110। আগে 80 বসছিল, এখন হচ্ছে 110। তো ক্যালকুলেশন করে দেখলাম সুপার ইলিউশন আসতেছে হচ্ছে 190.6 মিলিমিটার। তার মানে কি, যখন 80-তে চলতেছিল তখন ভ্যালুটা ছিল হচ্ছে 100.8 মিলিমিটার। যখন 110 কিলোমিটার পার আওয়ারে চলতেছে তখন আমাদের সুপার ইলিউশনটা লাগতেছে 190.6 মিলিমিটার। তার মানে কি, এখন একটা কারেন্ট ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। তো কারেন্ট ডেফিসিয়েন্সি কতটুকু তৈরি হয়েছে, এই যে 190.6, অর্থাৎ ম্যাক্সিমামে যে সুপার ইলিভেশন সেখান থেকে ইকুইলিব্রিয়ামে যে সুপার ইলিভেশন সেটা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা সেখান থেকে কারেন্ট ডেফিসিয়েন্সি বের করতে পারবো। তো কারেন্ট ডেফিসিয়েন্সি বের করে দেখলাম ভ্যালুটা আসতে হচ্ছে 89.8 মিলিমিটার। এখন আমরা কি করব, আমরা তো একটা কারেন্ট ডেফিসিয়েন্সি পাইলাম, তাহলে এখন এটা অ্যাডজাস্ট করব কি করে, বা এটা পারমিসিবল কিনা, এটা ওকে আছে কিনা সেটা আমরা চেক করব কিভাবে। তো চেক করার জন্য এখানে একটা হচ্ছে লিমিটিং ভ্যালু এর টেবিল আছে, লিমিটিং টেবিল আছে। এই টেবিলটা আপনাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হয়, পরীক্ষা বা ক্লাস টেস্ট এটাই নেই না কেন, যদি প্রবলেম থাকে টেবিলটা দিয়ে দেওয়া হয়। এখানে কিছু প্যারামিটার আছে এবং সেখানকার লিমিটিং ভ্যালু দেওয়া আছে। প্রথমে কি বলা আছে দেখেন, ম্যাক্সিমাম ডিগ্রি, একটা ব্রড গেজ লাইনে ম্যাক্সিমাম কত ডিগ্রির কার্ভ হইতে পারে, ম্যাক্সিমাম 10 ডিগ্রির হইতে পারে। মিটার গেজ লাইনে ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে 16 ডিগ্রি, আর ন্যারো গেজের জন্য ম্যাক্সিমাম হইতে পারে হচ্ছে 40 ডিগ্রি। ম্যাক্সিমাম কান্ট মানে হচ্ছে ম্যাক্সিমাম সুপার ইলিভেশন। আমি কিন্তু বললাম যে রেলওয়ের যে সমস্ত টার্ম সেখানে কিন্তু কান্ট আর ইউজ করা হয় না, সরি সুপার ইলিভেশন আর ইউজ করা হয় না, কান্ট ইউজ করা হয়। তাহলে ম্যাক্সিমাম কান্ট কত, আচ্ছা ডি সেকশন এবং ই সেকশন দুই সেকশনে সিআর কি আছেন? আচ্ছা মানে আপনি আপনাদের যে পার্সোনাল গ্রুপ সেখানে মেসেঞ্জার গ্রুপে একটু এটা জিজ্ঞেস করবেন, আমি খুবই প্রবলেম মানে ফেস করতেছি।
লাস্ট মানে 15-20 মিনিট ধরে সে কন্টিনিউয়াস মানে রিকোয়েস্ট দিয়ে যেতেছে এবং বারবার এটা কিন্তু আমাকে ব্যাক করা লাগতেছে, আমি বারবার ডিনাই করতেছি, তো ডিনাই করার জন্য আমাকে ব্যাক করা লাগতেছে। ডি সেকশনে সিআর আছেন? ডি সেকশনে সিআর আমি এখান থেকে লিস্ট দেখতে পারবো। ডি সেকশনে সিআর নাই? আপনাদের সেকশনে সিআর আমি তো একটা একজনকে সিলেক্ট করে দিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে একটু কষ্ট করে আপনারাই কেউ একটু আপনাদের নিজেদের যে মেসেঞ্জার গ্রুপ সেখানে একটু জিজ্ঞেস করেন যে এই ইউজারটা কে, র্যান্ডি অর্টন মানে এই নামে এই ইউজারটা আসলে মানে সে মানে কন্টিনিউয়াস ভাবে মানে এখনো যে এখন অ্যাডমিট রিকোয়েস্ট দিয়ে যাইতেছে, কিন্তু মানে এটা তো ঠিক না। আপনারাও বুঝতে পারতেছেন যে এই নামে তো আর কেউ কোনো স্টুডেন্ট হইতে পারে না। আইদার সে যদি মানে আমি অ্যালাউ করি যদি মানে একটা নাম মানে নাম হওয়া সম্ভব এরকম কোনো আইডি থেকেও যদি কেউ ক্লাসে মানে রিকোয়েস্ট দেয় গুগল ক্লাসরুমে জয়েন না করে, তাকেও আমি সাধারণত অ্যাকসেপ্ট করে থাকি। কিন্তু এই আইডিকে যদি আমি এখন অ্যাকসেপ্ট করি এবং সে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, তাহলে সেটার দায়ভার কে নিবে? সেটা তো পুরো আপনাদের ব্যাচের উপরে আসবে। এবং সেম এই ঘটনা কিন্তু অলরেডি ঘটছেও। মানে যখন আপনারা সম্ভবত সেকেন্ড সেমিস্টারে ছিলেন, এরকম খুব সিভিয়ার একটা কেস আসছিল, খুবই সিভিয়ার একটা কেস আসছিল যে এরকম জাস্ট মানে সেমিস্টারের শুরুর দিকে এরকম আননোন আইডি থেকে একজন জয়েন করে খুব আজে বাজে কথা লিখছিল একজন ফিমেল ফ্যাকাল্টিকে। এবং হ্যাঁ, আমি সেটাই বলতেছি। সো এরপর থেকে আমরা কিন্তু ওই মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থেকে এসে মানে সরে এসে আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে সবকিছু মেনটেন করি। সো আমি কোনোভাবেই তাকে আমি মানে অ্যাকসেপ্ট করব না বা অ্যাডমিট করব না, কিন্তু সেটা পরের কথা, কিন্তু আমার ক্লাসে খুবই হ্যাম্পারিং হইতেছে এটা। মানে এরকম আমার হোস্ট কন্ট্রোল আছে, হোস্ট কন্ট্রোল থাকলে কিন্তু আমি জাস্ট যদি অন করে দিই এর নেক্সট ক্লাস থেকে জাস্ট গুগল ক্লাসরুমের বাইরে কেউ জয়েনই করতে পারবে না। তো সাধারণত সেই স্ট্রিক্ট ওয়েতে আমি যাই না, কারণ অনেকেই বিভিন্ন সমস্যার কারণে গুগল ক্লাসরুমে পরে জয়েন করে বা কোনো সমস্যা থাকে। তো সেক্ষেত্রেও যদি আমি একটা মানে ঠিক আছে নাম হইতে পারে এরকম কোনো আইডি থেকে রিকোয়েস্ট আসলেও তাকে অ্যাডমিট করে দিই। তো এই যে আইডি আমাকে রিকোয়েস্ট পাঠাইতেছে বারবার, তার আসলে এটা নাম হওয়া পসিবল না। আচ্ছা, আমি ক্লাসে ব্যাক করি। ম্যাক্সিমাম কান্ট বা ম্যাক্সিমাম সুপার এলিভেশন, এই যে ব্রডগেজ লাইনগুলো থাকে সেই ব্রডগেজ লাইনের আবার 5টা ক্লাসিফিকেশন আছে। এই 5টা ক্লাসিফিকেশনের মধ্যে গ্রুপ এ বি সি এই 3টা টাইপের গ্রুপের ক্ষেত্রে তার ম্যাক্সিমাম সুপার এলিভেশন হইতে পারে 65 মিলিমিটার। মেনলি এগুলো হচ্ছে স্লো লাইন। আর গ্রুপ ডি এবং ই এগুলো হচ্ছে ফাস্ট হাই স্পিড রুট। আপনাদের প্রশ্নের মধ্যে এখানে কিন্তু লেখা ছিল হাই স্পিড রুট। হাই স্পিড রুটের ব্রডগেজ যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে ডি এবং ই। এই টাইপের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বা এই টাইপের ব্রডগেজ লাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম কান্ট হচ্ছে 140 মিলিমিটার। তার মানে হচ্ছে সুপার এলিভেশনটা হইতে পারে 140 মিলিমিটার। এরপরে আমরা আসি, এই দুইটা মিললে আমাদের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হচ্ছে তার নিচের দুইটা ভ্যালু। ম্যাক্সিমাম কারেন্ট ডেফিসিয়েন্সি, একটা লাইনে সর্বোচ্চ কারেন্ট ডেফিসিয়েন্সি কত হইতে পারে সেটাই লেখা আছে। ইন নর্মাল কেসেস ম্যাক্সিমাম কারেন্ট ডেফিসিয়েন্সি হইতে পারে 75 মিলিমিটার। ইন স্পেশাল কেসেস কারেন্ট ডেফিসিয়েন্সি হইতে পারে হচ্ছে 100 মিলিমিটার। তাহলে আমরা একটু এখানে আসি, আমাদের এখানে কারেন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে 89.8 মিলিমিটার। তার মানে যদি আমরা নর্মাল কেস চিন্তা করি তাহলে কিন্তু এটা নট ওকে। আমাদের সুপার ইলিউশন যেটা আমরা পাইছিলাম 100, এটাকে আমাদের তখন অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়। তো অ্যাডজাস্ট কিভাবে করতে হয় সেটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পলে আছে। কিন্তু এইখানে আমাদের নর্মাল কেসের পরে আবার ব্র্যাকেটে একটা কথা লেখা আছে, ইন স্পেশাল কেসেস 100 মিলিমিটার। স্পেশাল কেসে এই ভ্যালুটা আবার 100 মিলিমিটার। তাহলে আমরা আসলে কিভাবে বুঝবো যে এটা কি নর্মাল কেস নাকি স্পেশাল কেস? তো মেইনলি সাধারণত এই যত হাই স্পিড রুট থাকে, হাই স্পিড রুট এবং সেখানে চিফ ইঞ্জিনিয়ার যদি কোনো স্পিড স্যাংশন করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই রুটের আমরা মানে ম্যাক্সিমাম কারেন্ট এফিসিয়েন্সি 100 মিলিমিটার ধরি। তো এইখানে হাই স্পিড রুটের যে স্পিড সেটা স্যাংশন বাই চিফ ইঞ্জিনিয়ার, যেটা বলা আছে আমাদের প্রশ্নে। তো এই সমস্ত কেসে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট এফিসিয়েন্সি যেটা সেটা আমরা 100 মিলিমিটারই ধরবো। সাধারণত হাই স্পিড যে স্পিডগুলো হাই স্পিডের যে রুট সেখানে ম্যাক্সিমাম কারেন্ট এফিসিয়েন্সি হচ্ছে 100 মিলিমিটার। তো সেই চিন্তাতে বা সেই কনসিডারেশনে আমাদের এটা কিন্তু 100-এর থেকে কম আছে, সেটাই লেখা আছে উইচ ইজ লেস দেন 100 মিলিমিটার
হেন্স পারমিসিবল। তার মানে হচ্ছে যেহেতু কারেন্ট এফিসিয়েন্সিটা 100 নিচে আছে, আমাদের এখানে সুপার এলিভেশনের কোনো অ্যাডজাস্টমেন্ট করা লাগবে না। যদি এটা 100-র উপরে হয়ে যেত তখন কিন্তু আমরা আর এই সুপার এলিভেশন দিতে পারতাম না, তখন আমাদের এটা কারেক্ট করতে হতো, অ্যাডজাস্ট করতে হতো। আচ্ছা, তাহলে তো আমরা ম্যাক্সিমাম স্পিডের জন্য ক্যালকুলেশনটা দেখলাম। এখন মিনিমাম স্পিড, মিনিমাম স্পিড কত? ওই যে গুডস ট্রেন বা মালবাহী যে ট্রেন, সেটার জন্য স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। তো সেখান থেকে যদি আমরা সুপার এলিভেশন বের করি এই ফর্মুলাটা দিয়ে, GV²/127R, তাহলে সেখান থেকে সুপার এলিভেশন আসে হচ্ছে 39.4 মিলিমিটার। তার মানে হচ্ছে যদি এই ট্রেনটা 50 কিলোমিটার/আওয়ার বেগে চলে তাহলে তার সুপার এলিভেশন প্রয়োজন হচ্ছে 39.4 মিলিমিটার। আর বলেন। কারণ এইখানে যে জি এর ভ্যালুটা আসে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেটাকে আমরা বাকি যেই মানে আমাদের এইখানে কনস্ট্যান্ট গুলো আছে, বাকি এখানে যে ভ্যালুগুলো আছে, এইখানে হচ্ছে ইউনিট কনভার্সন করা হয়েছে। ইউনিট কিভাবে কনভার্সন করা হয়েছে? প্রথমে যে ফর্মুলাটা দেখে আসলেন GV²/GR, এই যে ফর্মুলাটা, এইখানে যে ইউনিটগুলো আছে সব ইউনিটগুলো হচ্ছে এসআই ইউনিটে বসাইতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি এই জি এর ভ্যালুটা মিলিমিটারে বসাই, তাহলে এই যে স্মল জি মানে জি এর ভ্যালু যেটা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটাও আমাদের বসাইতে হবে হচ্ছে এই মিলিমিটারে, মিলিমিটারে বসাইতে হবে। আরো কি করতে হবে? এই যে ভি, ভি মানে বেগ, এই বেগের একক বসাইতে হবে হচ্ছে মিটার/সেকেন্ডে। কারণ কি? কারণ হচ্ছে এই যে জি এর ইউনিট আছে কি মিটার/সেকেন্ড স্কোয়ার, আর এর ইউনিটটা বসাইতে হবে হচ্ছে মিলিমিটারে, মানে সবগুলা সেম ইউনিটে বসাইতে হবে। তো এইখানে সমস্ত ইউনিট কনভার্সন করার পরে যদি আমরা জাস্ট এই ফর্মুলা যদি কেউ ইউজ করে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে খেয়াল রাখতে হবে আমাদের সব ইউনিটগুলো সেম বসাইতে হবে। যদি আমি জি এর ভ্যালু মিলিমিটারে বসাই তাহলে এখানে এই বাকিগুলোও মিলিমিটারে বসাইতে হবে, ভি এর ভ্যালু তখন আমাকে মিলিমিটার/সেকেন্ডে বসাইতে হবে, মানে ইউনিটটা সেম রাখতে হবে। তো এই ঝামেলাটা দূর করার কারণেই এখানে সব ইউনিট যদি আপনি সেম মানে বসান, এই এসআই ইউনিটে এখানে এই ফর্মুলাতে সব ভ্যালুগুলো বসান, আনসার সেম একই পাবেন। এই যে জি এর ভ্যালু যে 1750, 1750 তো মিলিমিটারে বসানো হয়েছে। এখন ভি মানে 80 কিলোমিটার/আওয়ার, এটাকে আপনি নিয়ে আসেন, এটাকে ভাঙেন, ভেঙে মিটার/সেকেন্ডে নিয়ে আসেন। তারপরে হ্যাঁ, পুরাটা কনভার্সন করলে আবার সেম একই ভ্যালুই আসবে। তো যাতে আমাদের ওই পরীক্ষার হলে বা যখন আমরা অ্যাপ্লিকেশন করব এই ঝামেলা যাতে না করা লাগে, এই জন্য আমরা ওই ইউনিটগুলো একবারে ভেঙে ভেঙেই এই ফর্মুলাটা ডিরাইভ করা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যদি ট্রেনটা তার সর্বনিম্ন স্পিডে চলে তাহলে সুপার ইলিভেশন লাগবে হচ্ছে 39.4 মিলিমিটার, আর ইকুইলিব্রিয়াম স্পিডে লাগে হচ্ছে 100.8 মিলিমিটার। তাহলে কতটুকু অতিরিক্ত আছে? কারেন্ট অ্যাক্সেস হচ্ছে 100.8 মাইনাস 39.4, ক্যালকুলেশন করলে ভ্যালুটা 61.4 মিলিমিটার। এখন এটা আবার ঠিক আছে কিনা সেটাও তো চেক দিতে হবে যে কারেন্ট অ্যাক্সেস ঠিক আছে কিনা। তো আবার আমরা সেই টেবিলে চলে যাব, এই যে লেখা আছে কারেন্ট অ্যাক্সেস, ব্রড গেজ লাইনের জন্য ম্যাক্সিমাম কারেন্ট অ্যাক্সেস হচ্ছে 75 মিলিমিটার, আর মিটার গেজের জন্য ম্যাক্সিমাম কারেন্ট অ্যাক্সেস হচ্ছে 65 মিলিমিটার। তো সেটাই আমরা আবার দেখি যে ঠিক আছে কিনা। এখানে ম্যাক্সিমাম মানে সরি, এখানে কারেন্ট অ্যাক্সেসের ভ্যালুটা আসতেছে 61.4 মিলিমিটার, ম্যাক্সিমামটা হচ্ছে 75, তার মানে 75-এর থেকে কম আছে, তার মানে কি এটা ঠিক আছে। যে কোনো একটা যদি ঠিক না থাকে, সাপোজ প্রথমে কারেন্ট এফিসিয়েন্সি চেক দেওয়া হয়, কারেন্ট এফিসিয়েন্সি যদি এখানে নট ওকে আসতো আমাদের এটা অ্যাডজাস্ট করতে হতো, অ্যাডজাস্ট করার পরে তখন আবার কারেন্ট অ্যাক্সেস চেক দিতে হয়। কারেন্ট অ্যাক্সেস চেক দিয়ে যদি দেখতাম আবার এখানে নট ওকে আসতেছে, তখন আবার এটা অ্যাডজাস্ট করতে হতো। সো অ্যাডজাস্টমেন্ট আমাদের যে পরের যে প্রবলেমটা আছে সেখানে অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় সেই জিনিসগুলো দেখানো আছে, সেটা আমরা সেখান থেকে দেখব। তাহলে দেখেন আমার কারেন্ট ডেফিসিয়েন্সিও ওকে আছে, কারেন্ট অ্যাক্সেসও ওকে আছে। তাহলে কি আমার সুপার এলিভেশন আমি এখানে যেটা ক্যালকুলেশন করছি এই সুপার এলিভেশনটা আসলে ঠিক আছে, ওকে আছে। তাহলে আমাদের যে প্রবলেমে যে দুইটা পার্ট বলছিল, প্রথমে যে সুপার এলিভেশন ক্যালকুলেশন করতে বলছিল, সুপার এলিভেশন কিন্তু আমাদের বের করা শেষ, সেটা হচ্ছে 100.8 মিলিমিটার। এখন আমরা বের করবো হচ্ছে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড। তো ম্যাক্সিমাম পারমিসিবল স্পিডের ফর্মুলা হচ্ছে এটা, যে ভি ইকুয়াল টু রুট ওভার সিএ প্লাস সিডি ইন্টু আর ডিভাইডেড বাই 13.76। এটাকে যদি আবার আমরা এই 13.76টা রুটের বাইরে নিয়ে আসি তাহলে সিম্পল একটা ইকুয়েশন আছে এটা, 0.27 ইন্টু রুট ওভার সিএ প্লাস সিডি ইন্টু আর।
সি এটা কি, সি এটা হচ্ছে কান্ট, অ্যাকচুয়াল কান্ট, মানে সুপার এলিভেশন, কিছুক্ষণ আগে কিন্তু দেখা আসছি। আর সিডিটা হচ্ছে কান্ট ডেফিসিয়েন্সি। তাহলে অ্যাকচুয়াল কান্ট হচ্ছে 100.8, আর সিডিটা হচ্ছে 89.8, এই যে এখানে ক্যালকুলেশন করছি। আর আর তো প্রথমে বের করছে 875, পুরোটা যদি বসাই দিই তাহলে সেখান থেকে ভ্যালুটা আসতেছে হচ্ছে 110.1 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদের আবার আরেকটা কনসিডারেশনে আসতে হবে। কনসিডারেশনে কি আসতে হবে, এই যে লাইনটা আছে এই লাইনের ম্যাক্সিমাম স্পিড কত, 100। তো এখন যদি আমি 100.1 দেই তাহলে কি হবে, এটা তো লাইন থেকে বের হয়ে চলে যাবে, লাইন থেকে ছিটকে যাবে। তাহলে আমরা আসলে ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড কত দিব, আমরা এই স্পিড যেটা পাবো এই স্পিডটাকে আমাদের আবার ম্যাক্সিমাম যে স্পিডটা দেওয়া আছে এই স্পিডের সাথে কম্পেয়ার করতে হবে। এই স্পিডটা এই দুইটার মধ্যে থেকে যেটা লোয়েস্ট হবে বা লোয়ার হবে সেটা হবে আমাদের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড। যদি আমি এই স্পিডটা যদি 108 পাইতাম তাহলে আমি অ্যান্সার 108ই লিখে দিতাম। তো এই স্পিডটা যখন আমি দেখতেছি ম্যাক্সিমাম স্পিডের থেকে বেশি, ম্যাক্সিমাম স্পিডের থেকেও যদি বেশি হয়, তো সেটা তো আসলে প্র্যাকটিক্যালি হওয়া সম্ভব না। কারণ কি, কারণ সেখানে যদি আমি ম্যাক্সিমাম থেকে বেশি যাই ট্রেনটা ডিরেলমেন্ট হয়ে যাবে, ছিটকে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে এই পারমিসিবল ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড এবং ম্যাক্সিমাম স্যাংশন স্পিড এদের মধ্যে যেটা মিনিমাম হবে সেটাই হবে আমাদের আনসার। তো আমরা যদি ওভারঅল এখানে আমি ফাইনালি সলিউশন লিখি, ফাইনালি সলিউশনটা হবে এরকম যে সুপার ইলিউশন ইজ টু বি প্রোভাইডেড 100.8 মিলিমিটার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হবে হচ্ছে 110 কিলোমিটার। বোঝা গেছে? এখন হচ্ছে আর একটা কথা কনসিডারেশন, যে আমার যদি আমি ওয়ার্কারকে যখন দিব, সেটা 100.8 মিলিমিটার স্কেল এমনি অনেক ছোট, তো সেখানে যদি আমি তাকে 100.8 মিলাইতে বলি সে তো পারবে না। তাহলে সেক্ষেত্রে আসলে সে কততে রাউন্ডিং করতে পারে, সেক্ষেত্রে তার লোয়ার যে নাম্বারটা অর্থাৎ 100-এ সে রাউন্ডিং করতে পারে বা 100-এ সে রাউন্ডিং করে 100 মিলিমিটার সুপার ইলিউশন দিতে পারে। এই প্রবলেমটা কি কারোর বুঝতে অসুবিধা আছে? খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রবলেম। জাস্ট হচ্ছে সুপার ইলিউশন বের করতে হবে, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম স্পিডের জন্য সুপার ইলিউশন, মিনিমাম স্পিডের জন্য সুপার ইলিউশন, এরপরে হচ্ছে কারেন্ট এফিসিয়েন্সি এবং কারেন্ট এক্সেস, এটা চেক দিতে হবে। চেক দিয়ে ওকে থাকলে সুপার ইলিউশনের কাজ শেষ। এই ফর্মুলা দিয়ে ভ্যালুসিটি বের করে ফেলতে হবে বা স্পিড বের করে ফেলতে হবে। স্পিড বের করার পরে দেখতে হবে যে এটা ম্যাক্সিমাম স্পিডের থেকে আবার বেশি হয়ে যাইতেছে কিনা। তো ম্যাক্সিমাম স্পিড এবং এই স্পিড এই দুটার মধ্যে যেটা মিনিমাম বা লোয়ার হবে সেটা হবে আমাদের সলিউশন। এই প্রবলেমটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে? সহজ প্রবলেম, বাসায় একটু দেখবেন। আর আমাদের আর একটা যে প্রবলেমটা বাকি আছে সেই প্রবলেমটা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে শিখবো, নেক্সট ফ্রাইডেতে শিখবো। এবং তার সাথে যে নেগেটিভ সুপার এলিভেশন দিয়েছে কথাটুকু লেখা আছে, নেগেটিভ সুপার এলিভেশন আর অন্য কোনো কিছু না, এই যে কারেন্ট এফিসিয়েন্সি, যেটা কারেন্ট এফিসিয়েন্সি কারেন্ট অ্যাক্সেস, এখান থেকে আসলে নেগেটিভ সুপার এলিভেশন কথাটা আসছে। মানে মেনলি যদি একটা, অনেক সময় তো আমরা এরকম দেখি যে একটা লাইন থেকে আর একটা লাইন ব্রাঞ্চ লাইন বের হয়ে গেছে, তো যখন এই মেন লাইনের কার্ভটা দেখতেছি এই পাশে, ব্রাঞ্চ লাইনটা এইদিকে চলে যেতেছে, তো তখন তো তার মানে কি মেন লাইনের জন্য আউটার রেল হচ্ছে এইটা, আবার এই লাইনের জন্য ইনার রেল হচ্ছে এইটা। তো আমরা জানি আউটার রেলটাকে উষা উষা করতে হয়, ইনার রেলটাকে গ্রাউন্ডে রাখতে হয়। তো মেন লাইনের জন্য এটা একবার উষা করব, আবার এই লাইনের জন্য এটা নিচু করব, একটা রেল তো একই সাথে উঁচু বা নিচু করা যায় না। তো সেটাই হচ্ছে এখানে এই টার্মটা বা এই পয়েন্টে আসে নেগেটিভ সুপারইলিউশন কনসেপ্ট। তো এটা আমরা নেক্সট ফ্রাইডেতে আলোচনা করব এবং সেখান থেকে এক্সাম্পল 2 যেটা, সেই এক্সাম্পল 2টা সলিউশন করা হবে। এখানে যদি আর কারো কোনো প্রবলেম থাকে তাহলে সে বলতে পারেন, আদারওয়াইজ ক্লাসটা আমরা এখানেই শেষ করব। নাই, আর কোনো কারোর প্রবলেম নাই? বলেন।